শিবম সুন্দরম। মঙ্গলময় ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে উপস্থিত সৌত্রী মণ্ডলীদের নাট্যধারা অপেরার শিল্পী সমন্বয়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং আয়োজক মণ্ডলীর সমস্ত সদস্য ও সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং জননী যোগমায়ার যুগল চরণে শত কোটি প্রণাম জানিয়ে বাবা ভোলানাথ ও মা চণ্ডীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং গণদেবতার চরণ স্মরণ করে শুরু করছি 228 বঙ্গাব্দের এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা, পাপ ছাড়ে না বাপকে। রচনা ও নির্দেশনায় বাবলি, সুর অজয় ভূঁইয়া, আবহ মাস্টার হরিকৃষ্ণ, মাস্টার পুলক, মাস্টার নিত্যগোপাল ও মাস্টার অজিত, নৃত্যে মাস্টার জনি, আলো ও ধ্বনি ডি ব্যানার্জি অ্যান্ড ব্রাদার্স, নিয়ন্ত্রণে মাস্টার স্বপন ও মাস্টার দীপক, দলমেচার উত্তম সিং, জেনারেল ম্যানেজার শঙ্কর বেরা, অফিস ম্যানেজার অমল সামন্ত। পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক ও শিক্ষার প্রতীক নাট্যধারা অপেরা। শ্রেষ্ঠাংশে গায়িকা নায়িকা যাত্রা লক্ষ্মী, লক্ষ্মী প্রিয়া, সুপার গায়ক নায়ক সম্রাট মুখার্জি, সুদক্ষ নট কুমার শঙ্কর, মমতাময়ী রীনা ব্যানার্জি, ব্লহট মিস দীপালি, কুমার শিমল, কুমার উত্তম এবং বিশিষ্ট অভিনেতা সবার নয়নের মনে মোহাম্মদ সাব্বির। পরিবেশনায় এসপি প্রতিষ্ঠিত, দেবস্মিতা প্রযোজিত, নির্মল ষষ্ঠী পরিকল্পিত, আশিস প্রামাণিক নিবেদিত, জননী যোগমায়ার আশীর্বাদ ধন্য নাট্যধারা অপেরা। শুরু করছি বর্তমানে যাত্রার অলরাউন্ডার খলনায়ক মিস্টার রাজু এবং চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন মিস ঈশিতা মুখার্জি অভিনীত নাট্যধারা অপেরা পরিবেশিত এক বাস্তবমুখী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, পাপ ছাড়ে না বাপকে। পাপ ছাড়ে না বাপকে, পাপ ছাড়ে না বাপকে। প্রণাম তোমায় গণেশে, প্রণাম তোমায় গণেশে, প্রণাম তোমায় গণেশে। তোমার চরণ শরণ করি অভয় হব হরি, তোমার চরণ শরণ করি অভয় হব হরি। দুঃখ সাগর যাব তরি, দুঃখ সাগর যাব তরি, তরি করি তোমায় না। প্রণাম তোমায় গণেশে, প্রণাম তোমায় গণেশে, প্রণাম তোমায় গণেশে, প্রণাম তোমায় গণেশে, প্রণাম তোমায় গণেশে। বাহ, অপূর্ব! তুমি এত সুন্দর গান করো, কিন্তু কচুপোড়া হরি ঠাকুর আমাদের দিকে মুখ তুলেই দেখে না। কিন্তু তুমি এই সন্ধ্যেবেলায় বাড়ি চলে এলে, কারখানা ছুটি করে তোমার তো ফিরতে ফিরে রাত 10টা বেজে যায়। কচুপোড়া, তোমাকে নিয়ে একটু শহরে বেড়াতে যাবো বলে অফিসের বসকে বলে ছুটি নিয়ে বাড়ি চলে এলো। চলো কচুপোড়া, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, শহরে যেতে হবে। মাসের শেষ, হাতে টাকা পয়সা নেই, এই সময় তুমি ফালতু খরচ করবে। তোমার জন্য আমার খুব কষ্ট হয় শোভা। তুমি কত বড় লোক বাড়ির মেয়ে, আর আমি সামান্য কারখানার এক শ্রমিক। তোমাকে একটু সুখ দিতে পারলাম না কচুপোড়া। কিন্তু আমার শান্তির তো অভাব নেই, তোমার ভালোবাসা তো আমার সব অভাব ঘুচিয়ে দেয়। তাছাড়া স্বামীর সুখ দুঃখ ভালো মন্দ সবের পাশেই তো স্ত্রীকে দাঁড়াতে হয়। এই শোভা, তোমার এই কথাগুলো শুনে আমার বলতে ইচ্ছে করে, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বোঝা যায়, স্বামীর অভাবে।
স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বোঝা যায় স্ত্রীর অসুখে। আমার যখন দুর্গাপূজার সময় শরীর খারাপ হয়েছিল, তুমি কি আমার জন্য কম করেছো? একদিনও তুমি ঠাকুর দেখতে গেলে না, সব সময় আমার সেবা করেছো। আরে বাবা, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হই নাও, শহরে যেতে হবে। কিন্তু ফিরতে তো রাত হবে, এদিকে রান্না বান্না কিছুই তো করা হয়নি। তো তুমি কি মনে করেছো তোমাকে নিয়ে শহরে বেড়াতে যাব আর ফিরে এসে কচু পোড়া ঘরের রান্না খাবো? না 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 শোভা, শহরে কোনো রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাবো। রেস্টুরেন্টে ভালো খাবার, সে তো অনেক খরচ। ও, তুমি কি মনে করেছো ওই শহরে গিয়ে মামুর দোকানে কচু পোড়া ঘুগনি আর পাউরুটি খেয়ে বাড়ি ফিরবো? না, এই সময় আমি তোমাকে বাজে খরচ করতে দেব না। এই শোভা, এই শোভা, এই সময় মানে, ও বুঝতে পেরেছি, তুমি তোমার বাচ্চাটার কথা ভাবছো তো। একটা কথা বলবো শোভা, এই সময় না কচু পোড়া তোমার বাচ্চাটা নেওয়া ঠিক হয়নি। বললাম চাকরির প্রমোশনটা হোক, তারপরে বাচ্চা কাচ্চা নেওয়া যাবে, তা না দুম করে কচু পোড়া বাঁধিয়ে ফেললে। এই যে মশাই, এর জন্য দায় বুঝি আমি একা, তুমি বুঝি দোষ করনি। ওইরকম কচু পোড়া সাথে সাথে থাকলে ওই বাচ্চা কাচ্চা এসে যায়, তাই বলে ওটাকে রেখে দিতে হবে। চলো কচু পোড়া তাড়াতাড়ি শহরে চলো, শহরে। আমি বুঝতে পেরেছি, এবারেও তুমি শহরে নিয়ে গিয়ে ভুলিয়ে ভালিয়ে এই বাচ্চাটাকে নষ্ট করে দেবে। এর আগেও তুমি দুটো বাচ্চা নষ্ট করেছো, আর আমি নষ্ট করতে দেব না। আরে কচু পোড়া কেন বুঝতে পারছো না? এই ইনকামে তিনজনের সংসার চলে না। এই এক কুটা দুধের দাম কত জানো কচু পোড়া? আমি আমার বুকে দুধ ওই বড়লোক বাড়ি বৌদির মতো ইঞ্জেকশন দিয়ে শুকিয়ে ফেলবো না। আমি আমার বুকে দুধ খাইয়ে সন্তান মানুষ করবো। এই, তোমার বুকে কি হরিণ ঘাটা দুধের কারখানা আছে কচু পোড়া? সব সময় আর কি করো না তো। এই শোভা, এক কাজ করলে হয় না? তোমার মা তো বিধবা, তোমরা এক ভাই এক বোন, কচু পোড়া বাপটাও তো মরে গেছে, সম্পত্তি 3 ভাগের আইন অনুযায়ী তোমার। ওই ভাগটা বুঝে নিলে, ওই ভাগটা বুঝে নিলে ওই বাচ্চাটাকে রাখা যাবে কচু পোড়া। আমি তোমায় আগেও বলেছি, আজও বলছি, বাপের বাড়ির সম্পত্তির ভাগ আমি নেব না। আমার একমাত্র ভাই বসন্ত হবে সব সম্পত্তির মালিক, ওই সম্পত্তির আশা আমি করি না। বাচ্চাটার আশা করছো কেন? তোমার শুনতে ভালো লাগবে তো যে গরিবের ছেলে অজয় বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে, ওই শ্বশুর বাড়ির সম্পত্তি হবে। তোমার মা ভাই বসন্ত তো সব সময় বলে তোমার ভাগটা তোমাকে বুঝে নিতে। আমি ওদের না করে দিয়েছি। তাই বলে আমার কথাটা না করে দেবে কচু পোড়া? ওই বাচ্চাটাকে নষ্ট করবে না? না, তুমি এত নিষ্ঠুর। ছি অজয়, ছি। আমি মা, আমি আর পাচ্ছি না অজয়, আমাকে তুমি ক্ষমা করো। এই কচু পোড়া, তোমার স্থান আমার পায়ে নয় গো, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার এই বুকে। এই শোভা, শোভা, তুমি আমাকে ক্ষমা করো, অভাবের জ্বালাই আমি এসব কথা বলে ফেলেছি। শোভা, তুমি আমাকে ক্ষমা করো। এ মা, তুমি কাঁদছো কেন? প্লিজ চুপ করো। এই কচু পোড়া, তুমি আমায় জড়িয়ে ধরলে তো, তোমার পেটটা না আমার গায়ে ঠেকেছিল। এই জানো, বাচ্চাটা নড়লেও বুঝতে পারলাম। তাই এই দেখি 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 দেখি, এই তো ব্যাঙের মতো ছটফট করছে। উলি বাবালে, উলি বাবালে। এই তুই কি জানিস, জন্মানোর পর তুই দুধ খেতে পাবি না, কচু পোড়া খেতে হবে। আমি আমি তোর অপদার্থ বাবা রে, টাকার অভাবে তোকে আমি দুধ খাওয়াতে পারবো না। তাই তাই নিচের গালে আমার নিচের হাতেই চড় মারতে ইচ্ছে করছে। চড় চড় চড়। এ কি করছো তুমি? কচু পোড়া নিচের গালে নিচে চড় মারছি। ও তুমি এরকম করো না, আমার ভালো লাগছে না। কচু পোড়া, নিজের গালে চড় মারছি, তোমার যখন ভালো লাগছে না, তাহলে 6 মাসের বাচ্চাটা যেখানে আছে সেখানে সজরে একটা লাথি মারি। এই শোভা, শোভা, তোমার পেটে মেয়ে আছে না ছেলে আছে জানি না গো, তবে তবে তো তুমি তো কচু পোড়া মেয়ে হোক এটাই চাও। ধরে নিলাম তোমার পেটে মেয়েই আছে। তাহলে বাবা হয়ে একটু মেয়েকে আদর করে বলি, আই কুকু আই কুকু আই, আই রে আমার কাছে আয় মামুনি, দুহাত ভালো করে ধর এখনি, কিছুতেই কিছু যখন লাগবে না তো, পিয়ানোয় বসে তুই বাজাবি। এবার দেখ রে আমার আসল রূপ। তুমি কি করছো? ভালোবাসা
আরে না, তোকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম তোর নামের ওই সম্পত্তিকে। আর সেটা যখন পেলাম না, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। কি যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। তুমি মানুষ না, তুমি জল্লাদ। তাহলে জল্লাদের কাজটা এবার করেই দিয়ে। ফুটে গেছে, এবার আমাকে পরের কেসটা সাজাতে হবে। ওই মিছিলে মানে আমার ওই বিধবা শাশুড়িকে একটা ফোন করি, ফোন। কিন্তু ফোন করে কি বলবো? আপনার এই শরীর বাচ্চা জামাই পুরোপুরি পাল্টি খেয়ে কাঁদতে কাঁদতে বলবো, শাশুড়ি মা, আপনার মেয়ে ঠাকুরকে ডেকে কি হবে? শোভা দিদিমণির গল্পে যতবার বাচ্চা এসেছে ততবার তুমি মা বিশালাক্ষী বাবা গোপাল গোবর্ধনকে পূজা দিয়েছো। এই নিয়ে পর পর 3 বারই বাচ্চা নষ্ট হয়ে আমার মেয়েটাই চলে গেল ভোলা। শুনেছি বারবার মায়েদের শরীরের অনেক ক্ষতি হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে গেলে। আমার মেয়েটারও তাই হয়ে গেল ভোলা। আমি নিজের চোখে একবার দেখতে যাব ভাবলাম, আপনি বললেন একেবারে 7 খাওয়াতে যাব, তাই আমার শেষ দেখাটা আমার হলো না। ভোলা আমাকে একটু বিষ এনে দিতে পারিস? আর আমি বাঁচতে চাই না ভোলা, আর আমি বাঁচতে চাই না। দিদি, ও দিদি, আমি কি শুনলাম? সব শেষ হয়ে গেল গোজেন বাবু। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারে? কেন? আপনার ছেলে বসন্ত আছেন, ওর মুখের দিকে চেয়ে আপনাকে তো বাঁচতে হবে। তাছাড়া আমার মেয়ে বুলটি আছেন, বুলটিও তো আপনার মেয়ের মতো। এই বুলটি দাঁড়িয়ে আছিস কেন? যা যা, ওনাকে সান্ত্বনা দে, জড়িয়ে ধর, মা বলে কাছে যা। আপনি আমার এই দুঃসময়ে আপনার পরিকল্পনা সফল করতে চাইছেন। শুনুন গোজেন বাবু, আমি আমার এক সন্তানকে হারিয়েছি। আমার আর এক সন্তান বসন্তকে তার ইচ্ছার বিরুদ্ধে আপনার মেয়ে বুলটির সাথে বিয়ে দেব না। বসন্ত দাদা বাবু, আপনার মেয়ে বলতে পছন্দ করেন না। পছন্দ করুক আর না করুক, আজকে দিনে বিয়ের কথাটা বলা তোমার উচিত হয়নি। তুমি কি বলো বাবা? আমি কি সে কথা তুলেছি? আমি তো বলেছি মেয়ের মতো হয়ে ওনাকে সান্ত্বনা দিন, এবারে দুঃখ কষ্টে ভাগিদার হও। বল, আমি কি কোনো অন্যায় কথা বলেছি? আমি যদি তোমাকে ভুল বোঝে তুমি কি করবে বলো বাবা? আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। কিছু মনে করবেন না, আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ের বাবা যদি ভুল আশা করে থাকে তার জন্য আপনারা বাবাকে ক্ষমা করে দেবেন।
আমাকে ক্ষমা করো শোভা, তুমি আমাকে ক্ষমা করো। এই ছবিতে তোমার অসহায় মুখটা যত দেখছি তত নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। তোমার তোমার ছেলের কাজ আজ আমাকেই করতে হলো কচু পোড়া। আমি যদি তোমার বড় লোক স্বামী হতাম, নিজের সর্বনাশ তুমি এভাবে করতে না। নিজের ক্ষতি তুমি কেন করলে গো কচু পোড়া? শোনা শোনা, মানে মানে আমি আমি গরিব স্বামী বলি যতবার পেটে বাচ্চা এসেছে কচু পোড়া নার্সিং হোমে গিয়ে আমাকে লুকিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছি। এবারেও বাচ্চা নষ্ট করতে গেছিল জানেন, আমি বাধা দিয়েছিলাম বলেই তো অশান্তি। কত কথা শোনালো। কি বলেছে শুনবেন? তুমি যখন রোজগার করতে পারো না আমাকে বিয়ে করেছিলে কেন? আমাকে আমাকে দুটো ভাত পর্যন্ত বেড়ে খেতে দিত না। কিন্তু আমি আমার জীবনের চেয়ে ওই শোভাকে বেশি ভালোবাসতাম বলে সব অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি। আরে বাছা আমার, তুমি বড্ড ভালো ছিলে বাবা। কচুপোড়া বলেন তো, গরিব বলে কি বাবা হওয়ার ইচ্ছে জাগে না কচুপোড়া? এই ঘটনা কি করে ঘটলো? শোভা দেখি নার্সিং হোমে গিয়েছিল বাচ্চা নষ্ট করতে। যেতে চেয়েছিল তো, আমি বাধা দিয়েছিলাম বলেই তো অশান্তি। কত কথা শোনালো। আমি ওর পায়ে না না তোমার না ওই শোভার পায়ে পর্যন্ত ধরেছি। বলেছি একটা বাচ্চা তুমি আমাকে ভিক্ষা দাও, একবার তুমি আমাকে বাবা ডাক শুনতে দাও। শোনেনি আমার কথা শোনেনি। আমাকে লাথি মেরে ছড়িয়ে দিয়ে ঘরে ঢুকে ঘরে দরজা বন্ধ করে দিয়ে বাটনা বাটার শিল নোড়াটা দিয়ে পেটে বারবার আঘাত করে বাচ্চাটাকে নষ্ট করে দিল কচু পোড়া। তারপর ও চিৎকার শুনে ঘরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। রক্তে ভিজে মেজে লাল হয়ে গেছে। সেই রক্ত আমি আমার দুহাতে মেখে বললাম, এই আমার বাচ্চা রক্ত। ওরে বাচ্চা, তুই একবার আমাকে বাবা বলে ডাক না রে, বাবা বলে ডাক। তুমি শোভা দিদিমণিকে তারপর আর হাসপাতালে নিয়ে যাওনি? আরে কচু পোড়া নিয়ে যেতে যেতে তো রাস্তায় পড়ে গেল। তারপর ওই বডিটাকে নিয়ে আমি হাসপাতালে গেলাম জানো। তারপর ডাক্তারের হাতে পায়ে ধরে ওই বডিটাকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার কিছুক্ষণ পরে হার্ট ফেল করে মরেছে বলে লিখে দিল। আসলে কি জানেন তো, ওই ডাক্তারবাবু আমাকে খুব ভালোবাসে, খুব ভালো। আমি তো জানি বাবা, তোমার কোনো শত্রু নেই, তাই তোমাকে সবাই ভালোবাসে। কিন্তু কচু পোড়া আমি যাকে হারালাম, কচু পোড়াকে আমি একদম বলতে পারছি না। আমিও মরবো। যে গঙ্গায় ওর অস্থি ভাসি দিয়েছি সেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মরবো। না জামাই বাবু, দিদিকে হারিয়েছি কিন্তু আপনাকে হারাবো না। আমাদের বাড়ির কুলদেবতাকে সাক্ষী রেখে মা আপনাকে এবারে জামাই করেছিল, তাই আপনি বাঁচবেন। কিন্তু কি নিয়ে বাঁচবো? ঘরটা তো খা করছে। তোমার দিদির মুখাগ্নি করে দাহ করে যখন বাড়ি গেলাম তখন তুমি তো আমার সাথে গেলে। মনে হলো না ওটা বাড়ি নয়, ওটা একটা শ্মশান। ওখানে কি একা ভালো লাগে বলো? ভালো আমার মনে হয় বসন্ত, তোমার জামাই বাবুকে তোমাদের বাড়িতে রেখে দাও, নইলে বাছা আমার শোকে দুঃখে মারা যাবে। তোমরা কি বলছেন? আমি ঘর জামাই থাকবো? লোকে কি বলবে? লোকের কথায় কান না দিয়ে তুমি আমার আর এক সন্তান হয়ে আমাদের বাড়িতেই থাকো বাবা। আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি। কিন্তু আপনার মেয়ে সবার আত্মা কষ্ট পাবে না? আমি ঘর জামাই থাকি ওটা তো চাইতো না। আপনার মেয়ে সবার আত্মার কাছে আমি দোষী হয়ে যাব না? আমরা সবাই যখন বলছি তখন আপনি এ বাড়িতেই থাকবেন, কারণ আজ থেকে আপনি আমার দাদা। না মানে তুমি বলছো এটা কি ঠিক হবে? তুমি কি বলছো? আমি থাকবো? আম্মা কিছু বলছো না কেন? ও বুঝেছি, মৌন সম্মতির লক্ষণ। ছেলের মতো এ বাড়িতে থাকবেন, তাতে অসুবিধা কি? না অসুবিধা নেই। কিন্তু কচু পোড়া ওই চাকরিটা। আরে জামাইবাবু চাকরি ছেড়ে দেবেন? এখানে এত বড় প্রপার্টি বসন্ত একা সামলাবে কি করে? না মানে আপনি ছুঁয়ে ঢুকবেন আর ফাল হয়ে বেরোবেন? কচু পোড়া
তুমি সব সময় বাঁকা বাঁকা কথা বলো। আরে পাড়া তো হলেও আপনি জামাই বাবু, তাই একটু রসিকতা করছি। আমি বলছি বউটার জন্য কেঁদে, আর উনি এসছেন রসিকতা করতে। না বাবা, আমি যাই, আমাকে আবার হব্বিসি করতে হবে তো। হ্যাঁ, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যা করার এই বাড়িতেই করুন, নাকি বলেন গজেন বাবু? আমিও তো বলছি, কিন্তু ও কি আমার কথা শুনবে? আপনি বললে নিশ্চয়ই শুনবে, নাকি বলেন জামাই বাবু? প্রদীপ, তুমি কি বলতে চাইছো? কথাগুলো কেমন যেন বাঁকা বাঁকা মনে হচ্ছে না? রাজনীতি করি তো, তাই আমরা একটু বাঁকা বাঁকাই কথা বলি। প্রদীপ, এটা রাজনীতির ময়দান নয়, আর আমার জামাইবাবু রাজনীতি করে না। আমার মনে হয় জামাই বাবু চাকরি না করে রাজনীতি করা উচিত ছিল, কারণ উনি চাণক্যের থেকেও বড় রাজনীতিবিদ। মা, রাজনীতি? আমার মতো সহজ সরল ছেলে রাজনীতির কি বোঝে গো? সত্যি চোখে মুখে কি সরলতার ছাপ, এক লাফে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়ে যাবেন। কাটা গায়ে কেমন নুনের ছিটের মতো কথা। প্রদীপ, ওকে এইভাবে বলো না বাবা, একে তো কষ্ট পাচ্ছে। কিন্তু ওনাকে দেখে আমার একটুও কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে আপনাদের দেখে। ওনার স্ত্রী মারা গেছে আর ওনাকে দেখে আপনার কষ্ট হচ্ছে না? না, কারণ কি বলতো, ওই যে কথায় আছে, ভাগ্যবানের বউ মরে, নাকি বলেন জামাই বাবু? প্রদীপ, তুমি বড্ড বাজে কথা বলছো। আমি একটু বাজে কথা বলতে বেশি ভালোবাসি, তবে দেখবেন আমার এই বাজে কথাগুলো একসময় কাজে লেগে যাবে। তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমাদের করতে দাও। তাই তো বলছি, তোমরা দেরি না করে তাড়াতাড়ি খাল কেটে কুমির নিয়ে এসো। ওই যে বললাম বাজে বকি। চলি বসন্ত, আমাদের ক্লাবের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমি ব্যস্ত আছি। বলতে খারাপ লাগছে, সদ্য দিদিকে হারিয়েছিস, তাছাড়া যেটা ঘটে গেছে সেটা তার কোনোদিন ফিরিবে পাবি না, তাই পারিস যদি দুঃখ বলতে অনুষ্ঠানে একবার আসিস, কেমন? আমি চলি। আসি জামাই বাবু। কচমোড়া তিলে খচ্চর ছেলে, মানুষের সময় অসময় বোঝে না। ওর নিচে কি এক নম্বরের চরিত্রহীন। বন্ধু দিদি মারা গেছে আর উনি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আর হবে না কেন? কারণ ওই অনুষ্ঠানে নৃত্যশিল্পী হয়ে আসছে ওই প্রতিমা। ও প্রতিমা, মালটা কি টাইট মাইরি। ও নাচ দেখলে মনের বলে ফাগুনের আগুন জ্বলে যায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার পারফরমেন্স সত্যি অতুলনীয়, জবাব নেই। প্রত্যেকের মন ভরে গেছে। প্রতি বছর আমাদের অনুষ্ঠানে আসবেন এই আশা রাখছি। কথা দিচ্ছি
শুধু এই মঞ্চ নয়, কারণ আপনার ব্যবহারে তো আমিও মুগ্ধ। তাই আপনি যখন যেখানে ডাকবেন আমি সেখানেই পৌঁছে যাব। তাছাড়া আপনি রাজনীতি করেন, একজন বড় রাজনৈতিক নেতা, তাই জেলা স্তরে তো আপনার অনেক প্রোগ্রাম হয়। নিশ্চয়ই বলবো, কিন্তু এখন আপনি না না, আমি আর একদম দেরি করতে পারছি না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে কেন? হবে। এনি প্রবলেম? আরে প্রবলেম না, কিছু না। আসলে বাড়িতে না আমার বড় দিদি আছে, আর দিদির বিয়ের দেখাশোনার ব্যাপার আছে আজ। কেন বাড়িতে আর কেউ নেই? আছেন, আমার বাবা আছেন, আর আমার মা 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 মারা গেছেন। ও ভেরি স্যাড। আর আমার বাবার শরীরটাও না ভীষণ অসুস্থ, তাই বাবাকে ইমিডিয়েট একটা ডাক্তার দেখানো দরকার। জানেন, অনেক খরচ। কিন্তু তার মানে সংসার করুন? বলতে পারেন আমার উপরেই নির্ভরশীল, মানে আমার এই নাচ গানের ওপর। প্লিজ, আমি বুঝতে পেরেছি। তবে যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব পাশে দাঁড়াতে। তাছাড়া সরকার এখন শিল্পীদের জন্য অনেক সম্মান এবং সাহায্য করছেন, সেটাও আমি দেখছি। তবে মনে করবেন না এটা আমি আপনাকে দয়া করছি। আপনি যোগ্য, তাই আমাদের মতো কর্মীদের উচিত সঠিক ক্যান্ডিডেট নির্বাচন করা। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি তো আর দেরি করতে পারছি না, পেমেন্ট নিয়ে এক্ষুনি আমাকে গ্রিন রুম থেকে বেরিয়ে যেতে হবে। আপনি ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সত্যি মেয়েটার মধ্যে যেন মা সরস্বতী ভর করে আছে, যেমন রূপ তেমনি গুণ। কিন্তু শিল্পীদের জীবন যেন যন্ত্রণাময়। শুধু শিল্পী কেন, কোন মানুষটাই বা শান্তিতে আছে? কিরে, এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? আরে তুই এসেছিস? কোনো কিছুর জন্য কিছু কি থেমে থাকে ভাই? তাই শত দুঃখের মাঝে চলে এলাম। তবে তবে প্রতিবার প্রোগ্রাম থেকে মন ভরে গেল। প্রোগ্রাম শেষ, কিন্তু কিন্তু মনের মধ্যে ছবিটা বাসছে, তাই তো? তোর মুখে কিন্তু যা শুনেছিলাম তাই। প্রতিবার কিন্তু ট্যালেন্ট আছে। কি রে, প্রেমে পড়ে গেলি নাকি? এই আমি না তুই সেদিন ফুলের স্তবক হাতে দিয়ে যেভাবে দুজনে গল্প জমিয়েছিলি। সত্যি প্রেমে পড়ার মতোই মেয়ে, যেমন রূপ তেমনি গুণ। 100-এ 100। সত্যি মায়াই পড়ে গেছি রে। এই মায়া যেখানে জন্মেছে সেখানটা তালা মেরে দে, কারণ আমি ওর ছায়া সঙ্গী হতে চাই। তুই তো পড়েছিস ওর মায়ায়, আর আমি পড়েছি ওর প্রেমে। তাহলে দেখ, যদি পারিস ফোটাতে প্রেমের ভুল, তবে কুল ব্রেনে এগিয়ে যা বন্ধু। বেমুক্কা কথা বলে করিস না কোনো ভুল। এক চুল ভুল যদি করি তাহলে উড়ে যাবে ওই পরি। ওর হাতে ধরি, তুই আমার ঘটকালিটা করে দে। আমি কেন? এগিয়ে যা বন্ধু, দেখবি ওই পাখি ঘায়েল হবে তোরই লক্ষ্য বেঁধে। তবে কাজ শেষে ঘটক বিদায়টা কিন্তু আমার চাই। তার আগে আমার রূপের রানীকে তো পাই। আর বাকিতে কাজ হবে না ভাই। ওই যে কথায় আছে না, ভ্যালো করি মাখো তেল, তুমি কি আমার পর? এই, শশা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। মনে উঠেছে প্রেমের ঝড়। আইলা, আমফান, ইয়াস, ফাঁস করে দেব ফাঁস। করলে ফাঁস, আমার পেছন দিয়ে চলে যাবে বাঁশ। মানে বুঝলাম না তোর কথার চাল। ওই গজেন দত্তের মেয়ে বুলটি একটা মাল, ওর সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা হয়ে যাবে একেবারে পয়মাল। তাই খুব তাড়াতাড়ি খুঁজতে হবে ভালো একটা সঙ্গী, নাহলে বুলটি কপালে জুড়লে হয়ে যাবে আমার অনেক ক্ষতি। তাই তো বলছি বাড়িয়ে গতি, এখুনি গ্রিন রুমে জানা। এইবার বুঝেছি, ওইখানেই আছে আমার প্রেমের প্রতিমা। প্লিজ আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, একটু তো বোঝার চেষ্টা করুন। আমাকে ছাড়ুন, আমাকে বাড়ি যেতে হবে, আমার দেরি হচ্ছে। দিদির বিয়ে দেখাশোনা, তার জন্য তুমি বাড়ি যাবে কেন? তোমার বিয়ের দেখাশোনা হলে কথা ছিল, তাছাড়া দিদির দেখাশোনা, বিয়ে তো নয়। আরে বাবা, আপনি তো বুঝতেই পারছেন না যে আমি ছাড়া আমার বাড়িটা পুরোপুরি একেবারে অচল। তাছাড়া বাবার শরীর অসুস্থ, বাবাকে তো ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার। দিদি আছে, দিদি বাবাকে ডাক্তার দেখাবে। কিন্তু ডাক্তার দেখাতে গেলে তো টাকার দরকার। মানে আপনি কি বুঝতে পারছেন না? মানে আমিও বলতে পারছি না, আসলে বাড়িতে টাকা পয়সা নেই। কত টাকা লাগবে বলো, ব্যবস্থা করে দিচ্ছি। কেন? আমি তো আমার 5টা প্রোগ্রামের টাকাই আপনার কাছে পাই, আপনি আমাকে সেটাই দিয়ে দিন, দিলেই তো যথেষ্ট। কিন্তু একসঙ্গে আজই এতগুলো টাকা কি করে দেবো বলুন? ওহো টোটাদা, প্লিজ প্লিজ টোটাদা, পেমেন্ট নিয়ে কেন এরকম ঝামেলা করেন বলুন তো আপনি সব সময়? না 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 না, পেমেন্ট নিয়ে যদি আপনি সব সময় এরকম ঝামেলা করতে থাকেন, তাহলে আমি কিন্তু আপনার নেক্সট প্রোগ্রাম বাতিল করে দেব। আরে আমার তো কাল পরশু পর পর প্রোগ্রাম। কেন? আমি তো আপনাকে বলিনি যে আমি আপনার প্রোগ্রামটা করব না। শুধু আমার বকেয়া পেমেন্টটা আপনি আগে করে দিন। কিন্তু ঘটনা হচ্ছে, যেভাবে চারিদিকে বন্ধ অবরোধ চলছে, রাস্তায় আটকে গেলে প্যান্ডেল ফেল হয়ে যাবে। রিস্ক নিও না, টাকা আমি তোমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমি এখন রেস্টরুমেই চললাম। টোটাদা প্লিজ, টোটাদা প্লিজ,
আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে টাকাটা আমার বাবার অ্যাকাউন্টে আপনি পৌঁছে দেবেন, দয়া করে। টাকা যেন গাছের ফল, 5 দিনের করে আটকে দেব, নইলে খাঁচা থেকে পাখি অন্য খাঁচায় উড়ে যাবে। তোর দিদির বিয়ে হলো কি না হলো তাতে শালা আমার কি? বাহ, চমৎকার! এই না হলে ভদ্রবেশী মানুষ। নিজে তো বেশ বউ বাচ্চা নিয়ে ফুটানি করছেন, আর যাকে দিয়ে আপনি রোজগার করছেন তাকে আপনি ঠকালেন। যে আপনাকে এত বেশি বিশ্বাস করে তার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। কি বলছেন? আমি বিশ্বাসঘাতক? জানেন তো, শেয়াল অনেক বেশি চতুর, তবুও মানুষ শেয়াল না পোষে কুকুর পোষে। তাই আপনার মতো চতুর শেয়ালকে প্রতিমার বিশ্বাস না করাই উচিত। হোয়াট? টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, কিন্তু হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া গেলেও বিশ্বাস নয়। ইয়েস, বিশ্বাস। বসন্তের মনে থেকে বিশ্বাসী হতে হবে। একটা একটা ভালোবাসার জাল ফেল, আর সেই জালে বসন্ত আটকা পড়বে। মাকড়সার জালে পোকা আটকে যেমন লটকে যায়, তুইও তেমনি বসন্তকে লটকে ফেল। কিন্তু বাবা, কখনোই বৃষ্টির মতো হওয়া উচিত না যা ঝড়ে শেষ হয়ে যায়। সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে, সর্বদাই আশেপাশেই থাকে। তাই বলছি, তুমি আমায় ভুল পথে চলতে বলছো বাবা। এই বয়সে কোনটা ভুল কোনটা ঠিক তা তুই কি করে বুঝবে? আমি আর নাবালিকা নই বাবা, ভালো মন্দ বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে। তাছাড়া যে আমাকে পছন্দ করে না, কেন আমি তাকে শুধু শুধু জোর করতে যাব বলো? আমি তো বাজারের মেয়ে নই বাবা, আমি তোমার মেয়ে। আমার অপমান মানেই তো তোমার অপমান। না, আমার মান সম্মান সেই দিনই শেষ হয়ে গেছে যেদিন জোর করে তোর মা তোকে কোলে নিয়ে আমার বাড়িতে উঠেছিল। মানে আমার মা? পতিতালের পতিতা। যদি আমার প্রতিবেশী আত্মীয় স্বজনেরা কেউ জানতো না যে তোর মা পতিতালয়ের পতিতা, সবাই জানতো অবৈধ সম্পর্কের অধিকার নিয়ে জোর করে আমার বাড়িতে আমার বউ হয়ে উঠেছে। তুমি আমাকে কি শোনালে বাবা? আমি পতিতার মেয়ে। হ্যাঁ, তুই পতিতার মেয়ে, আর সেই পতিতাই বলতে পারে তোর বাবা কে। তুমি কি বলছো বাবা? যা সত্যি আমি তাই বলছি। লোক সমাজ আমাকে বাবা বলছিস বল, কিন্তু আমি তোর সত্যিকারের আসল বাবা কিনা সেটা সন্দেহ আছে। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। তুমি বাজে কথা বলছো বাবা, তুমি বাজে কথা বলছো। বাজে কথা বলছি? রাতের পর রাত, দিনের পর দিন তোর মা কত পুরুষের বিছানা সঙ্গী হয়েছে, কত পুরুষের কাছ থেকে টাকা নিয়ে তোর মা দেহ বিক্রি করেছে। এরপরও কি প্রমাণ হয় যে আমি তোর বাবা? বাবা, কোন পুরুষই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না ওই সন্তানের বাবা আমি। একমাত্র মেয়েরাই বলতে পারবে তার সন্তানের বাবা কে। তোর মা সেই মা নয়, তোর মা ছিল একটা বেশ্যা। সেই বেশ্যার মেয়ে হয়ে আমি বলছি, পেটে তাই বেশ্যাবৃত্তি করাটা কি অপরাধ? সেই বেশ্যার কাছে যেই সব ভদ্র লোকেরা যায়, তারা বুঝি ধোয়া তুলসী পাতা উন্নতি করার জন্যই বুঝি তুমি বেশ্যা পড়ায় গেছিলে? বেশ্যারাই শুধু অজস্র পুরুষের সঙ্গে সহবাস করে, আর তোমার মতো ভদ্র লোকেরা বুঝি একজনের কাছেই যায়। একটা মহিলা নিয়ে যদি খিদে মিটতো, তাহলে বাবু মশাইরা ঘরের বউ নিয়েই থাকতো, বেশ্যা পাড়ায় যেত না। বেশ্যারা দেহ বিক্রি করে, কিন্তু চরিত্র বিক্রি করে না। আর বাবু মশাইরা চরিত্র বিক্রি করতে ওই পাড়ায় যায়। তাহলে নোংরা কে? বলো নোংরা কে? আমার মা না তুমি? আমি যদি তোর বাবা হতাম তাহলে কি তুই আমার সঙ্গে এইভাবে নোংরা ব্যবহার করতে পারতিস? সত্যিই হয়তো আমি তোমার মেয়ে নই, সেই জন্য এসব কথাগুলো বলতে পারলাম। তাহলে বলো আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? বলো। বাবা বলে যখন ডেকেছিস তখন বাবা বলে ডাকবি, নইলে লোকে বলবে কি বলবে?
শুধু লোকের কথাটাই চিন্তা করলে বাবা, আমার কথাটা একটি বারও চিন্তা করলে না। কেন কেন তুমি আমাকে এই সত্যটা জানালে বাবা? যেটা লুকিয়ে রেখেছিলে সেটা তো লুকিয়েই রাখতে পারতে। আমি তো তোমাকে শ্রদ্ধা ভক্তির কোনো ত্রুটি করিনি বাবা। একটা চরম সত্য যে আমার মাথায় বাজে আঘাত নামলো বাবা। মনে হচ্ছে মাটিটা দুভাগ হয়ে যাক, আমি সীতার মতো পাতাল প্রবেশ করি। তাই বললে কি হয় রে মা? তোকে দিয়ে যে আমার অনেক কাজ। তোকে চার করে আমি জলে ফেলবো, আর সেই চারে বসন্ত ধরা পড়বে। তোকে হতে হবে মোহময়ী। তোর মোহে ওই বসন্তকে ভোলাতে হবে। বসন্ত নোংরা ছেলে নয় বাবা, তাই আমি এই কাজ করতে পারবো না। স্বর্গের উর্বশী কিন্তু দেবরাজ ইন্দ্রকে টলিয়ে দিয়েছিল, তাহলে তুই পারবি না কেন? আমি পারবো না বাবা, আমার পক্ষে সম্ভব নয়। তোর মা কি করে আমার ঘরে চাপতে পেরেছিল? তাহলে তুই পারবি না কেন? কেন পারবি না? সত্যি যদি তোমার ঔরসে আমার জন্ম হতো, তাহলে বসন্তকে আমি আমার মোহে টলাতে পারতাম বাবা। একটু আগে তুমি ঠিকই বলেছো বাবা, কোন ভদ্রলোকের ঔরসে আমার জন্ম। তাই তোমার কথা মতো এই ছোট কাজ আমি করতে পারবো না। তার মানে আমি ছোট লোক? আমি ছোট লোক? দেখ তাহলে ছোট লোক কি করতে পারে, দেখ কি করতে পারে। আমি বলে দেবো তুমি পতিতা লয়ে যেতে। আমি সবাইকে বলে দেবো তুমি পতিতাকে ঘরের বউ সাজিয়ে রেখেছিলে। আমি সবাইকে বলে দেবো তোমার আসল চরিত্র। তাতে কিন্তু লাভ হবে, লোকসানই হবে। সবাই জানবে তুই একটা বেশ্যার মেয়ে। পাড়ায় মুখ দেখাতে পারবি, রাস্তায় বেরোতে পারবি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে যাদের যাতে এসে তাদের সঙ্গে মেলামেশা করতে পারবি। সবাই বলবেন এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা। বল না, বল না, বল 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 বল, তোর বাবাকে, তোর বাবাকে, তোর বাবাকে। তখন তুই কি উত্তর দিবি? বলতে পারবো না, কাউকে কথা বলতে পারবো না। কারণ উপর থেকে থুতু ফেললে যে নিজের গায়ে সেই পড়বে। তাই তাই আজ থেকে তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। এই পরিচয় নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। আর যেহেতু আমি তোর বাবা নই, তাই তোকে ভাড়া খাটিয়ে আমি দুহাত ভরে টাকা পয়সা রোজগার করবো, আর সেই টাকা নিয়ে আমি আনন্দ স্ফূর্তি করবো। আজই তোকে বসন্তের কাছে যেতে হবে। আমাকে একটু স্থির হতে দাও বাবা, কয়েকটা দিন আমাকে সময় দাও। আরে খোঁচবোড়া দেরি করলে হয় নাকি? শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম। আপনি আমাদের বাড়িতে এর আগে তো কোনোদিন আপনাকে এই বাড়িতে দেখিনি। আরে দেখো নি, কিন্তু আসি তো। খোঁচবোড়া এতদিন তোমাকে না জানিয়ে এসেছি। আসলে কি জানো তো, ওই গজেন বাবু আমার চেয়ে বয়সে বড় হলে কি হবে, আমরা কিন্তু ওই বন্ধুর মতো মিশি, মানে ওই মিলামেশা করি। জামাই বাবু, আপনি ভুল বললেন। বন্ধু নয়, বয়সে আপনি ছোট হলেও গজেন খুড়ো কিন্তু আপনাকে গুরুর মতো মানে। না মানে বুড়ো শিষ্য আর ছোট্ট গরু। খোঁচবোড়া আমি গরু? আরে দুধ দেন বলেই তো গরুটাকে গুরু বলে মানে, নাকি গো গজেন খুড়ো? এই খোঁচবোড়া তুমি এখানে কেন? ওই যে বাঘের পেছনে যেমন ফেউ লেগে থাকে, আমিও আপনার পেছনে ফেউ হয়ে লেগে আছি। কিন্তু ভাইপো, কি কারণে আমার বাড়িতে আগমন হেতু? যেহেতু জামাই বাবু ওনার শালা বসন্তের বিয়ের ব্যবস্থা করিতে এ বাড়িতে আসিয়াছেন, সেই হেতু আমিও আসিয়াছি আমার বন্ধু বসন্তের বিয়েটা যাহাতে বুলটির সহিত না হয় তাহার ব্যবস্থা করিতে। বুঝিতে পারিতেছেন কি? দুঃখ পেও না বোন, তুমি যদি গজের খুড়োর মেয়ে না হয়ে অন্য কারো মেয়ে হতে, আমি নিজেই তোমাকে বসন্তের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। কি হলো, পাগলের মতো হাসছো কেন? হাসছি এই ভেবেছি আমার
বাবার চেয়ে আর কোনো ভালো বাবা হয় নাকি? তাই আমার ভালো বাবার যখন ইচ্ছে হয়েছে, তখন শুনুন প্রদীপদা, ওই বসন্তকেই আমি বিয়ে করব। বসন্ত এত সস্তা নয় যে তাকে চাইলেই পাওয়া যাবে। এ বিয়ে আমি হতে দেব না। ওই কচুপোড়া, বসন্ত তোমার কথা শুনবে না আমার কথা শুনবে? কারণ আমি ওর জামাই বাবু। আর বসন্ত আমার বন্ধু, তাই সে আমার কথা শুনবে। আর এটা আমার চ্যালেঞ্জ। আর আমারও চ্যালেঞ্জ, খুব শীঘ্রই বুলটির সঙ্গে বসন্তের বিয়ের এনগেজমেন্ট হবে। এই বুলটিই হবে আমার শালার বউ। কত ধুমধাম করে ওদের বিয়ে দেব, কত খাওয়া দাওয়া হবে। তবে তবে তোমাকে বাদ দিয়ে আমরাই ভোজ খাবো। কি খাবেন বলুন তো? না মানে ওই শালার বিয়ের খাবারের মেনুটা কি ওই হবে? মাছ, মাংস, দই, মিষ্টি আর কচু পোড়া। শালা বিয়ের ব্যবস্থা করব আমি, মাছ, মাংস, দই, মিষ্টি খাবো আমি, আর আপনাকে খাওয়াবো কচু পোড়া। তুমি পার্টির নেতা, নইলে তোমার আমি কচু পোড়া করতেন। খেয়েছেন খেয়েছেন কখনো কচু পোড়া? আমি আপনাকে খাওয়াবো। না, কচু পোড়া খাবো কেন? আরে কচু পোড়া কি খাওয়ার জিনিস? সত্যি আপনি একটা কচু পোড়া। না মানে আপনার চরিত্রই তার প্রমাণ। প্রদীপ, তুমি বড্ড বাজে কথা বলছো। শুধু ওনার একার চরিত্র নয়, আপনাদের দুটো চরিত্রকেই বলি। কি বলবে? শুধু সাপ নয়, কিছু মানুষও বিষাক্ত হয়। সাপকে দূর থেকে চেনা যায়, আর বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। নমস্কার। তার আগে এই কচু পোড়াটাকে ওই বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে। বলতে ওই বাড়ির বউ হয়ে তোমার প্রথম কাজ ওই প্রদীপ সুরের বাচ্চাটাকে টাইট করা। কি বলতে পারবে না? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি গজেন দত্তর মেয়ে না, আমি পারবো না। আমি পারবো। বদলে যাওয়ার ইচ্ছা ছিল না, তবু আমি বদলাচ্ছি রোজ। হয়তো এতে সব ভালো হবে। হোক না মনটা নিখোঁজ। আমি পারবো বাবা, আমি হারবো না। কারণ আমি হেরে গেলে তুমি যে হেরে যাবে বাবা। তোমাকে আমি হারতে দেব না বাবা, তোমাকে আমি হারতে দেব না, তোমাকে আমি কি দোস্ত, পোল্ট্রির কান্না দেখে আপনার মনটা ভেঙে গেল নাকি? না না না, একদম না, একদম না। বয়সে তুমি ছোট হলেও আমি তোমার বুদ্ধির প্রশংসা করি। তাই তো আমি যেমন ভাবে বলবো আপনি ঠিক সেইভাবে কাজ করবেন। আখেরে আপনারই লাভ হবে। আরে সেই জন্যই তো আমি তোমার সঙ্গে হাতে হাত মিলিয়েছি। এই বন্ধুত্বের হাত কোনোদিন ছেড়ে যাবে না তো দোস্ত? একদম না। তোমার দেখানো পথে আমি পথ চলব। দেহে যতদিন প্রাণ থাকবে এই হাত কোনোদিন ছেড়ে যাবে না। দোস্ত, के दोस्ती हम नहीं छोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ न छोड़ेंगे। साथ ना छोड़ेंगे दोस्ती। तेरी जीत मेरी जीत, तेरी हार मेरी हार, सुन ले मेरी यार। तेरा गम मेरा गम, मेरी जान तेरी जान, है साथ न प्यार।
না না না, হার জিতের কোনো প্রশ্নই নয়। আমার আমার পছন্দ নয় ওই গজেন দত্তের মেয়ে বুলটিকে আমি বিয়ে করব না। জামাইবাবু যতই বলুক, জামাইবাবুর কোনো কথা আমি শুনবো না। বলো দা, কি হলো? হঠাৎ ভোলাকে তলব কেন? এখন বলো কি হয়েছে? তোমাকে আমার একটা পার্সোনাল কাজ করে দিতে হবে। কাজ ছাড়া ভোলাকে কারও মনে পড়ে না। কাজ ফুরিয়ে গেলে সবাই ভোলাকে ভুলে যায়। মরকে যাক, এখন বলো কি করতে হবে? তোমাকে কিছু টাকা দেবো, একটা জায়গায় পৌঁছে দিতে হবে। জায়গাটা কোথায়? ওই প্রতিমাদির বাড়িতে। তুমি কি করে জানলে যে প্রতিমার বাড়িতে আমি টাকা পাঠাবো? প্রদীপবাবু কিন্নিমাকে বলে দিয়েছে যে তুমি প্রতিমাকে আরে আমি প্রতিমাকে সেটা কি বলো? ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি। ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি। প্রদীপটা মাকে বলে দিয়েছি। কি সর্বনাশ! সর্বনাশ নয়, সর্বনাশ নয়, বিবাহের পূর্বাভাস। মানে আমার পেছনে বাস। কিরকম কিরকম? কিছুদিনের মধ্যে গিন্নিমা বরণডালা নিয়ে এসে বলবে। কি বলবে? এসো মালকী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মালকী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তার মানে মা প্রতিমার ব্যাপারটা শুনে রাজি হয়ে গেছে? আরে প্রদীপবাবু মাকে রাজি করিয়েছে। খুব শীঘ্রই ওরা মেয়ে দেখতে যাবে। ও ভোলাদা, তুমি আমাকে একটা মারাত্মক সুখবর দিলে। তাহলে এই খবরটা সবাইকে জানিয়ে বলি। কি বলবে? গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে বসন্ত ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে বসন্ত ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই। জানে দাদা বাবু, তোমার থেকে না আমার বেশি আনন্দ হচ্ছে। আরে শুধু আনন্দ করলে চলবে, প্রতিমার বাড়িতে টাকাটা পাঠাতে হবে তো। টাকা পৌঁছাতে আমি নয়, তুমিই যাবে। কারণ রথ দেখার কলা বেচা একসঙ্গে দুই হবে। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু প্রতিমার বাড়িতে আমি একা যাব কি করে? অর্জুনের রথে সারথি কে ছিলেন বলতো? শ্রীকৃষ্ণ। একটু মাথা খাটিয়ে বলতো, কলি কৃষ্ণকে? কলির কৃষ্ণ বলতে পারছো না তো? কলির কৃষ্ণ হচ্ছে ওই প্রদীপ বাবু। আর অর্জুনকে ছিলেন বলতো? তাহলে আমি এই তো বুঝতে পেরেছো। কাল ওই কলির কৃষ্ণ প্রদীপ বাবুকে বলো তার মোটর বাইকে তোমাকে নিয়ে ওই প্রতিমার বাড়িতে যেতে। সেখানে গিয়ে অর্জুনের লক্ষ্য ভেদ করে এসো। কিন্তু আমি তো এখনো প্রতিমাকে কিছু বলতে পারিনি। আরে বাবা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। যা বলার ওই প্রদীপ বাবুই বলবে। প্রদীপ বাবু ব্যাপারটা ঠিক সালটে দেবে। তারপর কাউকে পাত্তা না দিয়ে এটা মানে কি? মানে একটু ফাঁক পেলেই বলবে। আবার কি বলবে? আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। ভোলাদা খুব আনন্দ পেয়েছে, আর মাও যখন রাজি হয়ে গেছে তখন আমার নো টেনশন ডো ফুর্তি। এবার শুধু ওদের বাড়িতে রাজি করাতে পারলি ব্যাস। তার আগে আমার ইচ্ছা করছে মনের কথা আমি বাতাসে ভাসিয়ে বলি। গারে সানি সারে রে, গারে সানি পা, নিসা নিসা রে পাগারে, গারে সানি পানি সারে পাগারে সানি সারে গা সারে সারে রে গা রে গা পা পানি সারে। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার, ও এই গান আমার। ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার, ও এই গান আমার।
বোঝো নাকি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ও বন্ধু, ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। শুনতে পেয়েছি বলেই তো ছুটে এলাম বসন্ত। দেখি তুমি, কেন আসতে নেই বুঝি? আজও কি তুমি আমাকে তাড়িয়ে দেবে নাকি? তুমি কি মনে করছিলে অসভ্যতামি করে আমি তোমাকে জড়িয়ে ধরবো? আমার কোনো আপত্তি নেই, এসো না বসন্ত। ছি ছি ছি, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে বলতে। কেন আমাকে কি দেখতে খারাপ? হ্যাঁ, আমি কোন অংশে তোমার কম? হ্যাঁ, না না না, আমি তোমার অযোগ্য, কারণ তোমার মতো নির্লজ্জ আমি নই। সোনাবুটি, রূপ দিয়ে সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু চরিত্র আর গুণ দিয়ে যে নিজেকে সাজাতে পারে সেই হলো প্রকৃত মানুষ। আর সেই মানুষ কিন্তু তুমি নও। অপমান অপমান অপমান, বারবার আমাকে অপমানিত হতে আসতে হচ্ছে। এই লজ্জা, এই কষ্ট, এই চোখের জলের মূল্য আমি কাকে বোঝাবো? কুমিরের অস্ত্র দিয়ে তুমি কিন্তু আমাকে ভোলাতে পারবে না। গেট আউট, আই সে গেট আউট। মিথ্যে চোখের জল ফেলে তুমি আমাকে কাছে পেতে চাইছো। চোখ কাঁদলে সবাই দেখতে পায়, কিন্তু মন কাঁদলে কেউ দেখতে পায় না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার শব্দ হয় না। তাই তো মনের কষ্ট মনই বোঝে, আর কেউ বোঝে না। এই দেখো কচুমোড়া, তুমি আবার কাঁদছো কেন? না মানে কি হয়েছে, কি হয়েছে? ও কেন কাঁদছে সেটা তো আপনি খুব ভালোভাবেই জানেন জামাই বাবু। এত অহংকার ভালো নয় শালা বাবু। মনে রেখো, যারা নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন কিন্তু টিকে না। আর এটাও জেনে রাখুন, সাপের হাঁচি কিন্তু বেঁধেই চেনে। আমি আপনাকে খুব ভালোভাবে চিনেছি বলেই কথাগুলো আমি আপনাকেই বললাম। আরে কচুমোড়া, নিজের অবস্থান নিয়ে কখনো গর্ব করো না, কারণ এই বিশ্বে সব কিছু পরিবর্তনশীল। একটা কথা মনে রেখো শালা বাবু, রাজাকেও কিন্তু এই মাটিতে পা রেখে পথ চলতে হয়। আমি কিন্তু খারাপ মানুষ চিনতে পারি, কারণ আমি বইয়ে পড়েছি যে খারাপ মানুষ কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাবার চেষ্টা করে, স্বার্থ ছাড়া পা ফেলে না, আর নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করে। এই প্রত্যেকটা গুণই আপনার মধ্যে আছে জামাই বাবু। দেখেছো উল্টে আমাকে মিছি মিছি কেমন অপমান করছে। একটা বোবা মানুষকে প্রশ্ন করে কি লাভ? সে কি তার মনের কথা মুখ ফুটে বলতে পারবে? মানে মানেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরে বাবা, কি করে বুঝবো? কচুপোড়া, তোমার মতো কি আমার বুদ্ধি আছে নাকি? বুদ্ধি আমারও ছিল না, তবে যেটুকু বেড়েছে সেটুকু ধোকা আর ধাক্কা খেয়ে বেড়েছে, ঘি দুধ হরলিক্স খেয়ে নয়। তাই আজকের এই বুদ্ধির পরিচয়টা খুব শিগগিরই সবাই পেয়ে যাবে। মানে বৃক্ষ তোমার নাম কি? ফলনে পরিচয়তে আজকের এই অপমানের ফলটা অবশ্যই পাবে। প্রস্তুত থেকো। কিসের প্রস্তুতি নেব বাবা? বারবার দলে দলে আমাকে দেখতে এসে অপছন্দ করে ফিরে যাবে, কিংবা যাদের পছন্দ হবে তারা গাদা গাদা টাকা পৌঁছাইবে। এটা যে আমি মানতে পারছি না বাবা। তুমি গরিব আর আমি দেখতে খারাপ, বিনা পণে আমার কি বিয়ে হয়? আমি তোর বিয়ের জন্য আর তোকে বলবো না রে মা। যে দেশে আজও মেয়ের বিয়ের জন্য পণ লাগে, আর পণ না পেলে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েদের অত্যাচারিতা হতে হয়, সেই দেশের মেয়েদের
বিয়ে না করে বিপ্লব করে বুঝিয়ে দেওয়া উচিত যে মেয়েরা খেলার পুতুল নয়। তাছাড়া তো রূপ না থাকলেও শিক্ষা দীক্ষা কোনোটাইতেও কম নস। তুমি এত উত্তেজিত হই না বাবা, অসুস্থ শরীর নিয়ে উত্তেজিত হলে তোমার শরীর খারাপ করবে। তাছাড়া দুদিন হলো তোমার ওষুধ বন্ধ আছে, টাকার জন্য তোমাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছি না। আচ্ছা দীপা মা, তুই বলতে পারিস মানে প্রতিমা ফোন করে বললো অ্যাকাউন্টে টাকা পাঠাবে, কই টাকা তো এলো না। সেই জন্যই তো আমি টোটোদাকে বলে দিয়েছি ফুল পেমেন্ট ছাড়া আমি তার একটাও প্রোগ্রাম করব না। দেখি এবার সে কি করে। তাহলে এবার বাবার চিকিৎসা চলবে কি করে? যে কটা টাকা বাড়িতে ছিল সব তো আমার দেখাশোনার পিছনে খরচ হয়ে গেল। বুঝতে পেরেছি, এবারও নিশ্চয়ই পৌঁছেছে কিংবা অপছন্দ বলে চলে গেছে, তাই তো? কিন্তু এখন আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করব। আচ্ছা আচ্ছা প্রতিমা, তুই বলতে পারিস মানে এই সংসারটা চলবে কি করে বলতো মা? বাবা, ও বাবা, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? একদম তুমি চিন্তা করবে না, বুঝলে? আরে বাবা, আমি তো আছি, তুমি দেখে নিও, প্রোগ্রামে কল আমি নিশ্চয়ই পাবো। তাছাড়া জানো বাবা, একজন বড় রাজনৈতিক দাদার সঙ্গে আমার আলাপ হয়েছে, তিনি আমাকে বলেছেন জেলা স্তরের অনেক প্রোগ্রাম আমাকে দেবে। তাছাড়া তোমার শরীরটা অসুস্থ শুনে আমাকে বলেছে সে ব্যাপারেও আমাকে হেল্প করবে। তাছাড়া একটা বড় প্রস্তাব নিয়ে আমি এসেছি। হ্যাঁ? মারাত্মক সারপ্রাইজ, মানে আমি তো কিছু তো ভাবতেই পারছি না দাদা, আপনি আমাদের বাড়িতে। বোনের বাড়িতে দাদা আসবে, এতে অসুবিধে কোথায়? না না, ইনি নিশ্চয়ই তোমার বাবা। হ্যাঁ। থাক দাদা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ দাদা, চলুন ভেতরে বসবেন, চলুন। আরে আমি একা বসলে হবে? বাইরে তোমার একজন ফ্যান অপেক্ষা করছে, তাকে ডাকতে হবে তো। ওমা, এই কি ধরনের কথা বলুন তো? বাইরে দাঁড় করে রেখে এসেছেন কেন? ভেতরে নিয়ে আসবেন তো। মানে তোমার সাথে আলাপ নেই তো, তাই বলছিলাম। আলাপ নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি আলাপটা করেই নেব। আচ্ছা বাবা, আমার তো ফ্যান, তারপরে নিশ্চয়ই আপনার বন্ধু। বন্ধু মানে একেবারে অভিন্ন হৃদয়। হ্যাঁ, আমার পায়ে কাঁটা বিঁধলে ওর পায়ে ব্যথা লাগে। তাই? তার মানে আপনার যেই বন্ধু দেখছি, সেই বন্ধুটিকে তো একদমই অবহেলা করা চলবে না। মোটেই না। তাই তো বলছি, সাদর সম্ভাষণ করে ওকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এসো। না মানে একেবারে জামাই আদর করে। কি বললে, জামাই আদর? না মানে অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছে তো, তাই বলছিলাম। অসন্তুষ্ট হবে না, অসন্তুষ্ট হবে না, কারণ আমি তো আছি। অসন্তুষ্ট হবে কেন? আমি নিজেই যাচ্ছি তাকে ভেতরে নিয়ে আসার জন্য। এরা দুজনে বোবা হয়ে গেল নাকি? না, বাবা কেন বলুন না। আমি আপনাকে বলছি, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন, বলুন। আই এম সরি, ভেরি সরি। না তাতে কি হচ্ছে? এবার বলুন, ভালো আছেন? ভালো আছে, খুব ভালো আছে। তার আগে তুই সকলের সঙ্গে আলাপ করে নে। ইনি হচ্ছে প্রতিমার বাবা, আর ইনি হচ্ছে প্রতিমার দিদি, আর আমি হচ্ছে ঘটক। ঘটকই তো। ওই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, ভক্তের সঙ্গে যে ভগবানের যোগাযোগ করে দেয় সেই তো হচ্ছে ঘটক। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? বিলক্ষণ। কিন্তু এখানে ভক্ত ভগবান মানে? ওই যে প্রতিমার ফ্যান, মানে আমার বন্ধু বসন্ত, ও হচ্ছে প্রতিমার নাচ গানের ভক্ত। আয় বসন্ত, ঠিক বলেছি তো? আর তুই বলছিলি না প্রতিমার মধ্যে মা সরস্বতী বিরাজ করছে, তাহলে বুঝুন মা সরস্বতী মানে ভগবান, তাহলে প্রতিমা ভগবান আর বসন্ত হচ্ছে ভক্ত। বাবা, তুমি তো মজার কথা বলো। তা বাবা, তুমি ওই ভক্ত ভগবানকে নিয়ে কথা বলো, আমি পাশের ঘরে যাচ্ছি। এই দিবা মা, তুই বাবাদের মধ্যে একটু চা করে আন। চলো আপনারা একটু বসুন, আমি চা নিয়ে আসছি। এই যে ভক্ত বাবাজি, এবার ভগবানের পুজোটা দেয়া হোক। এই যে দাঁড়ান তো একটা মিনিট, বলছি এই যে ব্যাপার স্যাপার আমার মানে এইসব কিছু মাথায় ঢুকছে না। কি ব্যাপারটা, আসল ব্যাপারটা কি বলুন তো? প্লিজ এই টাকাটা আপনি রাখুন। টাকা? এ কিসের টাকা? না মানে ভগবানের পুজো না দিলে কি ভগবানের মন পাওয়া যায়? ও মানে আপনার এই বন্ধুটি তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে আছেন, আর কোন সরকারি অনুষ্ঠান হবে তারই অনুদান। না আপনার সংসারে টাকাটার খুব প্রয়োজন, তাই। প্রয়োজন তো অনেকেরই, কিন্তু টাকাটা আপনি আমাকে দিতে চাইছেন কেন? ওর মনে হয়েছে তাই দিচ্ছে, তাছাড়া তোমাকে দেবে না তো কাকে দেবে? এতক্ষণে পরিষ্কার হয়েছে, মানে কোন সরকারি অনুষ্ঠান হবে, এই টাকাটা তার অ্যাডভান্সের টাকা। এই তো বুঝতে পেরেছো। টাকাটা রেখে দাও, আচ্ছা। পরে বসন্ত এসে তোমাকে ডেটটা জানিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ?
এখানে কাছাকাছি কোথাও মোটর বাইকের গ্যারেজ আছে? না মানে দুজনে মোটর বাইক চেপে এসেছিলাম তো, ওই পেছনের চাকাটা কেমন যেন টাল খাচ্ছিল। টাল খাচ্ছিল বল না, পেছনে বসে এলি আসছো, কিছুই বুঝলি না? আসলে তুই তো টালে আছিস। কই আমি তো কিছু বুঝিনি। হ্যাঁ, বুঝবি কি করে? গাড়িটাকে তুই চালিয়েছিলি? গাড়িটা আমি চালিয়েছি, তাছাড়া আমার গাড়ি আমি বুঝবো, অত শত তোমাকে বোঝার দরকার নেই। নিশ্চয়ই কাছাকাছি কোনো সাইকেলের দোকান পাবো, একটু নাটটা টাইট দিয়ে দিলেই হয়ে যাবে। নাটটা দিবি মানে? এই তোর না ওই পেছনের চাকার, মানে আমার মোটর বাইকের। আচ্ছা আমি বলছি আপনারা দুজন যখন বাড়িতে ফিরবেন, ফেরার পথে নাটটা টাইট দিয়ে আরে দেবেন। বুঝতে পারছো না কেন? ওকে পেছনে বসালে প্রবলেম হতে পারে, তাই আমি সিঙ্গেল যাব, তোমরা ডবল থাকো। না মানে ডবল থেকে আমার বন্ধুকে একটু সময় দাও। এই খুব বেশি দেরি করবি না তো? দেরি হলে হবে। আমি থাকলে তোর নাট খুলতে অসুবিধে হবে, তাই আমি চলে যাচ্ছি। তুই নাটটা হালকা করে মনের সব কথা খুলে বল, আমি ততক্ষণ আসছি। হ্যাঁ কেমন? আসছে। তাহলে টাকাটা রাখুন। কি ব্যাপার, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? দেখছি মনের যন্ত্রণা মনে গোপন রেখে মুখে এক মুখ সরলতার হাসি। হঠাৎ এই কথা বলছেন কেন? এ কথা বলছি কারণ আপনার নাচ গান দেখে অগণিত দর্শক যখন আনন্দ পাচ্ছে, তখন আমরা বাবা টাকার জন্য ডাক্তার ঔষধ করতে পারছেন না। ঠিক বলেছেন আপনি, একদমই ঠিক কথা বলেছেন। আমার মতো শিল্পীরা যখন নাচ গান করে অগণিত দর্শকদের মধ্যে আনন্দ দেয়, তাদেরকে খুশি করে যায়, অথচ সেই সময় আমাদের মতো শিল্পীদের মধ্যে থাকে অনেক অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তবুও সেই যন্ত্রণা, কষ্টগুলোকে এই বুকটার মধ্যে চেপে রেখে অন্য সবাইকেই আমাদেরকে খুশি করে যেতে হয়। আপনি আমাদের মতো শিল্পীরা যখন বড় লোকদের বিয়ে বাড়ির অনুষ্ঠানে কি গান গায়, তাদেরকে আনন্দ দেয়, অথচ নিজের বাড়িতে নিজের দিদির বিয়েটা আটকে পড়ে থাকে শুধুমাত্র পয়সার অভাবে। সংসারে টাকা নেই, শুধু অভাব অভাব অভাব। তাই অভাব থাকা সত্ত্বেও 5টা প্রোগ্রামের টাকা পেলেন না, তাই তো? এই কথাটা আপনি জানেন কেমন করে? সেদিন আপনার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর গিন্ডুমের আড়াল থেকে আমি আপনার এবং অ্যারেঞ্জার টোটাদার মুখে সব কথা শুনেছি। শুনে বুঝেছিলাম যে টোটাদা আপনার বাড়িতে টাকা পাঠাবে না, তাই আমি নিজে টাকা জোগাড় করে আপনার বাড়িতে ছুটে এসেছি। আপনি কি করেছেন কি আপনি টাকা নিয়ে এসেছেন, আর আপনি ভাবলেন আমি এই টাকাটা নেবো না, নিতে পারবো না। আপনার টাকা আমি কিছুতে নিতে পারবো না, ফেরত নিয়ে যান। কি বললেন? ফেরত নিয়ে যাব? মনে করুন না সেই দিন সুযোগ পাইনি, তাই আজ আমি আপনাকে এটা বকশিস দিলাম। কারোর দয়ার দান আমি নিই না। ভগবান কিন্তু ভক্তের দয়া নেয় না, ভক্তের পুজো নেয়। তাই আমার পুজো মনে করি টাকাটা আপনি রাখুন। ভগবান কিন্তু ভক্তের পুজো কখনো ফিরিয়ে দেয় না। সেই ভগবান তো বধির, কথাও বলতে পারে না, তাই ফিরিয়ে দেয় না। প্লিজ আপনিও বধির হয়ে থাকুন, শুধু ভালোবাসার পাত্রে শ্রদ্ধার পুষ্পার্ঘ মিষ্টি মনের দয়ার শুভ দৃষ্টি দিয়ে গ্রহণ করুন। সত্যি আপনার কথাগুলোর মধ্যে ভীষণ ভীষণ জাদু আছে। আপনার কণ্ঠ তো আছে মধু, শুধু তাই নয়, সাধুবাদ জানে আপনার নৃত্যকে। বিশ্বাস করুন আমি মুগ্ধ, তাই শুদ্ধ চিত্তে আমি আপনার পাশে থাকতে চাই। কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমার তো অনেক ফ্যান আছে, কই কেউ তো আপনার মতো পাগল হয়নি। এর জন্য দায়িত্ব আপনি তো আমাকে পাগল করছেন। আপনার জন্য তো আমি রাতে ঘুমোতে পারি না। আপনার জন্য ঘুম থেকে উঠে আমি আপনাকে দেখতে পাই, আর ঘুমোবার আগে আমার চোখের সামনে ভেসে ওঠে আপনার সেই ছবি। অনেক দূরে আপনার সেই স্বপ্নগুলোকে আপনি ভাসিয়ে দিন, তাহলে আপনার চোখের সামনে ডুবে যাবে যখন বস্তুটা, তখন সেটা দেখে আপনি ভীষণ কষ্ট পাবেন। না, আমি ডুবতে দেব না। আমি সাঁতরে গিয়ে তাকে ডাঙায় টেনে তুলবো। কেন তুলবেন? সামান্য একটা জিনিসের জন্য জীবনে এত বড় রিস্ক নেবেন কেন? জীবনে যদি কোনো ভয়ঙ্কর স্রোতে আপনি ডুবে যান,
আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে মরবো না বাঁচবো। কিন্তু সেই আত্মবিশ্বাসের চারা গাছটা আপনি রোপণ করবেন কোথায়? আমার মনের জমিতে, যেখানে আছে ভালোবাসার উর্বর মাটি। সেই মাটিটাতে যে ছোট্ট চারা গাছটিকে আপনি রোপণ করতে চাইছেন, গ্রীষ্মের প্রখর তাপে সেই ছোট্ট চারা গাছটা যদি কখনো শুকিয়ে যায়, গভীর মনের অতল তল থেকে জল তুলে এনে সেই জল আমি ঢালবই গাছের গোড়ায়। তারপর ধীরে ধীরে যখন সেই চারা গাছটা বড় হবে, ফুলে ফলে ভরে উঠবে, আর সেটাই হবে আমাদের ভালোবাসার ফসল। আর সেই ভালোবাসার ফসল আপনি। আমি। না, আপনি ভাবুন। আমার মনে হচ্ছে আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে। আপনি ভাবুন, আর একবার ভালো করে ভাবুন। সঠিক মনের আয়নায় দাঁড়িয়ে আপনি কিছু আপনাকেই দেখতে পাচ্ছেন, আর কাউকে দেখতে পাচ্ছেন না। কই না তো। চোখে ধুলি সরিয়ে দেখুন সেই চারা গাছটা, মনের অ্যালবামের পাতা খুলে দেখুন এই অবুঝ মনের সবুজ সাথে কি যেন এটা বলতে চাইছে। কি বলতে চাইছে? তাকে কান পাতুন, তাহলে শুনতে পাবেন। সে বলতে চাইছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বসন্ত বাবু, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার আরারু 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 আরারু। দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানেই থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার আরারু 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 আরারু। দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসায়, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার আরারু 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 আরারু। দুজনে নদীর তীরে এক ছোট কুটিরে, থাকবো প্রেমের খুশিতে, আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে ভালোবেসেছেন, কিন্তু এটা কি করা আমার উচিত হবে না? উচিত হবে না, কারণ বাড়িতে তোমার বড় দিদি আছে, তাই দিদির যতক্ষণ না বিয়ে হচ্ছে। তার জন্য তো আমি আছি। না, চমকানোর কিছুই নেই, চমকানোর কিছুই নেই। তোমার পাত্র যখন আমি ঘটক হয়ে আনতে পেরেছি, তোমার দিদির পাত্র আমি নিশ্চয়ই পেয়ে যাব। যাই হোক, না টালগা করে কি সব কথা হয়ে গেছে? না মানে হয়ে গেলে মাসিমাকে ডাকবো আর কি। মাসিমা মানে আমার মা? মাকে ডাকবি কেন? মা কোথায়? ওই
ওই তো মাসিমা পাশের ঘরে বসে প্রতিমার বাবার সঙ্গে বিয়ে, তোদের বিয়ের ব্যাপারে ওই ফাইনাল করছে। ওই যে নাট টাইট দেবার নাম করে আমি সোজা তোদের বাড়িতে গিয়ে মাসিমাকে নিয়ে এসে পাশের ঘরে বসিয়ে দিয়েছি। ভগবান, কি সর্বনাশ, এবার কি হবে দাদা? দাদা আর কি করবে, যা বলার তো তোমরা দুজনেই বলে নিয়েছো, এবার যা বলবে মাসিমা বলবে। আর কিছু বলবো না। বসন্ত প্রতিমাকে বিয়ে করে যেদিন বাড়িতে নিয়ে যাবে সেদিন বলবো তুমি সুখী হও। প্রণাম করবা, স্বর্গ থেকে দেবী মূর্তি নেমে এসেছে, ভক্তি ভরে প্রণাম কর। আপনি মেয়েটাকে আশীর্বাদ করুন। মা, আমি আমার মেয়েকে হারিয়েছি, তুমি আমার মেয়ের জায়গা পূরণ করবে। আমার আশীর্বাদ সব সময় তোমার মাথার উপর থাকবে। ঘরের লক্ষ্মী হয়ে যাবে তুমি, সংসার মন্দিরকে স্বর্গ করে গড়ে তুলবে। শুধু তুমি আমায় একটা কথা দেবে, তুমি তো জমিদার বাড়ির বউ হয়ে যাবে। ও বাড়ির কোনো বউ অকারণে বাড়ির বাইরে পা রাখে না, তাই তুমিও কোনোদিন নাচ গানের প্রোগ্রাম করতে স্টেজে যাবে না। আমার এতদিনের একটা সাধনা। তুমি গাইবে, আমি শুনবো, আমার আত্মীয় স্বজন শুনবে, শুধু স্টেজ প্রোগ্রাম করবে না। আমি তোমার মা হয়ে তোমার কাছে হাত পেতে ভিক্ষে চেয়ে নিচ্ছি। তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও। বেশ, আমি আপনাকে কথা দিলাম। রাজরানী করে রাখবো তোমায়, তুমি সুখী হবে, তোমার বাবার মুখে হাসি ফুটবে। আজ আমি স্বীকার করছি, অন্ধকার সরে যে যেমন সকালের সূর্য দেখা যায়, তেমনি প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখের দিন চলে গিয়ে আবার খুশির দিনে ভরে যায়। তাই আজ এই আনন্দের দিনে তোমার জন্য নিয়ে আসা এই হারটা আমি তোমার গলায় পরিয়ে দিই। কি মধুর দৃশ্য, কোথাকার জল কোথায় গড়িয়ে গেল। জল এখনো অনেক দূর গড়াবে, এখানেই শেষ নয়। মানে মানে আমি যাকে খেতে দিই আধ পেটা খেতে দিই না, তাই এ বাড়িতে অর্ধেকটা নয় পুরোটাই দিয়ে যাবো। এ তুমি কি বলছো মা? তোমাকে তো আমি চিনি। এই তুই একা চিনিস? তুই একা ছেলে, আমি নই। আমি তো তোকে আলাদা চোখে কোনোদিন দেখিনি বাবা। বসন্ত আর তুই আমার দুটি রত্ন। একদম ঠিক বলেছেন মা, জন্ম থেকে তোমার মা বাবা কেউ নেই, তাই তাই আজ থেকে আপনিই আমার মা। তাই সেই মায়ের একটা কথা তোকে রাখতে হবে বাবা, না হলে যে আমি শান্তি পাবো না। বল বল, আমার কথা রাখবি? কোনোদিন কি তোমার কথা অমান্য করেছি? বলো আমায় কি করতে হবে? আমার আর একটা মেয়েকে তোকে ঘরে নিয়ে যেতে হবে। তুই মেয়ের মুখে হাসি না দেখলে আমি যে শান্তি পাবো না বাবা। আয় মা দীপা, আয়। আমার এই গলার হাতটা আজ আমি তোমার গলায় পরিয়ে দিয়ে নিজে শাক বাজিয়ে আমার দুই ছেলে আর দুই পুত্রবধূকে আশীর্বাদ করে গেলাম। আজ এই আনন্দের হাটে একটু মিষ্টি মুখ করে সবাই আনন্দ করো, আনন্দ। কি সবাই চুপ কেন? মিষ্টি খেয়ে মিষ্টি মুখে মিষ্টি করে বলো। আজকে সবাই মনের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবে প্রহর, নাচে গানে সবাই সারা রাত জাগবো। মনের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবে প্রহর, নাচে গানে
যখন মুখে চাঁদের হাসি, তোমায় দু চোখ ভরে দেখবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। থাকবে মন নাচে গানে, সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। না না না, কচু বড় খুঁচিয়ে দেব। এ বিয়ে আমি হতে দেব না। আমার লেজে পা দিয়েছে, এমন ছবল দেব, এক ছবলে ছবি হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, মাথা ঠান্ডা করো গুরুদেব, মাথা ঠান্ডা করো। বয়সে তুমি ছোট হলেও আমি তো জানি আমার থেকে তোমার বুদ্ধি, সাহস, ক্ষমতা অনেক অনেক বেশি। কিন্তু কিন্তু এটাও তো ঠিক, ক্রোধ বুদ্ধি বিনাশ করে। শিষ্য, আজ এই মা বিশালক্ষী মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি শপথ করছি, আপনার মেয়ে বুলটির সঙ্গে বসন্তের বিয়ে হবে। ওই বুলটি হবে আমার সালার বউ। প্রতিমার সঙ্গে ওর আশীর্বাদ হয়ে গেলেও নতুন করে এই বিশালাক্ষী মন্দিরে দাঁড়িয়ে আপনার মেয়ে বুলটি আমার শালা বসন্তের আঙুলে আংটি পরিয়ে দেবে কচু পোড়া। আমিও আংটি তৈরি করে ওই বুলটির হাতে দিয়ে দিয়েছি। ওই আংটি নিয়ে বুলটি এক্ষুনি এই মন্দিরে এসে হাজির হবে। আর আমি আমার শালা বাবুকে বিশেষ প্রয়োজন আছে বলে এখানে ডেকে পাঠিয়েছি। বসন্ত এসে পৌঁছলেই আমরা কোনো না কোনো বাহানা দেখে এখান থেকে সরে যাব, তবে বেশি দূরে নয়, কাছাকাছি থাকবো। তারপর তারপর তোমার ট্রেনিং মতো আমার মেয়ে বুলটি তার খেলা শুরু করে দেবে। আর আমারও মোবাইলটা রেডি, স্যাট গোটা কত ছবিও তুলে নেব। না 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 না, এই ছবি তুলে বাজিমাত করতেই হবে। কিন্তু শিষ্য, মেয়েকে নিয়ে যে খেলা খেলছেন, মেয়ে তো পরে খেলা পাল্টেও দিতে পারে। বসন্তের সঙ্গে বিয়ের পর ও যদি বসন্তের সঙ্গে বেইমানি না করে ওরা যদি গুছিয়ে সংসার করে, তাহলে তো আপনি সম্পত্তি পাবেন না। অবশ্য মেয়ের সুখেই তো আপনার সুখ, মেয়ের রাজরানী হলেই তো আপনার শান্তি, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেয়ের সুখে আমার সুখ। এই, না 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 না, ওই সম্পত্তি আমার চাই। মেয়ের সুখ আমার সুখ নয়। মেয়ের রাজরানী হলে আমার কি লাভ? আমার কি লাভ? ওই মেয়ে আমার মেয়ে নাকি? ওরে কচু পোড়া, ঈশ্বরের বাচ্চা বলে কি? কি বললে শিশু? ওই মেয়ে আপনার নয়? তুমি গুরু, তোমার কাছে আমি লুকোবো না। এসো এসো, তোমার কানে কানে বলে দিই। ওরে কচু পোড়া, ওই পাড়ার মেয়ে আপনার? তাহলে তো খেলাটা জমে যাবে। কিন্তু আপনার মেয়ে কি জানে যে ও আপনার মেয়ে নয়? সব জানে, সব জানে। ওকে ওকে তুরুপের দাস করে আমি আমার খেলা শুরু করে দেব। বসন্তের সঙ্গে বিয়ে দিয়ে ওই সম্পত্তি আমার চাই। ওকে বাই বাই। কচু পোড়া, তুমি জানো না কার কাছে তুমি তোমার গোপন কথাটা বলে দিলে। তুমি তুমি যেমন তোমার মেয়েকে নিয়ে খেলবে, আমিও আমিও আমার বুদ্ধির জোরে তোমাকে নিয়ে খেলবো। কি ব্যাপার জামাই বাবু, এই বিশালাক্ষী মন্দিরে আমাকে জরুরি তলব কেন? ওই যে বুলটি বুলটি তোমার বিয়ের খবর শুনে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আরে বাবা, আমার কাছে তো কেঁদেই অস্থির। আমি বললাম, আহা খান্ডার কি আছে, আমি আমার শালাবাবুকে এখানে ডেকে পাঠাচ্ছি। তুমি তুমি তোমার ভুল হয়েছে বলে মাকে সাক্ষী রেখে ক্ষমা চেয়ে নিও। সত্যি আমি আর যা করব তা দেখে অনেকেরই ভুল ভেঙে যাবে। এই তো কচু পোড়াই এসে গেছে। না 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 না, বুলটি এসে গেছে, বুলটি এসে। এই বুলটি, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। যাও যাও যাও, ওর কাছে ক্ষমা চেয়ে নাও। আমি কিন্তু কচু পোড়া এর মধ্যে নেই। বসন্তদা, বসন্তদা, তুমি আমাকে ক্ষমা করে দাও বসন্তদা। নিজের ভুল নিজে বুঝতে পারার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। চলো বসন্তদা, মায়ের মন্দিরে মায়ের সামনে তোমার হাতে ধরে ক্ষমা চেয়ে নেব। তা নইলে যে আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে না। ঠিক আছে, চলো।
কি হলো, খোঁড়াচ্ছ কেন? পা ভেঙে গেল নাকি? পা ভাঙিনি, মন ভেঙেছে। পা ভাঙিনি, মন ভেঙেছে। এখন কি যে করি, মনের জানে তোমায় আমি তাই ছড়িয়ে ধরি। পা ভাঙিনি, মন ভেঙেছে। ছাড় পাবে না এবার তুমি, এখন থেকে আর বলতে তোমায় হবে, হবে আমি যে তোমার। ছাড় পাবে না এবার তুমি, এখন থেকে আর বলতে তোমায় হবে, হবে আমি যে তোমার। যমুনায় দাও ভাসিয়ে ভালোবাসা তোরে। পা ভাঙিনি, মন ভেঙেছে। পা ভাঙিনি, মন ভেঙেছে। পা ভাঙিনি, মন ভেঙেছে। ছাড়ো ছাড়ো শয়তানি, এত নোংরা তুমি। এই বুলটি, বুলটি, আজ ওকে একদম ছাড়বি না। আমি তোকে যে আংটিটা তৈরি করে দিয়েছি, ওই আংটিটা এই মন্দিরে দাঁড়িয়ে ওর আঙুলে পরিয়ে দে, পরিয়ে দে। খবরদার বটে, মিথ্যে বলে ডেকে না, তুমি আর অন্যায় করো না। এক পাও তুমি এখান থেকে নড়বে না, তাহলে কিন্তু খুব ভুল করবে। আমি গোটা গ্রামের লোককে জড়ো করেছি। ওই দেখো, দেখো কত মানুষ জড়ো হয়েছে আমার ডাকে। দেখো, ওদেরকে আজকে বুঝিয়ে দেবো তোমার আমার সম্পর্ক। ওরা দেখবে আমি তোমার কে। এই যা কচু পোড়া, তুমি কি গো শালা বাবু? হ্যাঁ, তোমার জন্য মান সম্মান সব জলাঞ্জলি গেল। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে ওই মেয়েটার সঙ্গে ছি 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 ছি। বিশ্বাস করুন জামাইবাবু, আমি কোনো ভুল করিনি। আরে কচু পোড়া, ভুল যখন করনি তাহলে ওকে মেনে নাও। না মানলে আমি মানবো? আমার মেয়ে মানবে? ও একটা মেয়ে, ওর ইজ্জতের দাম নেই। এরপর এরপর আমি মেয়ের বিয়ে দিতে পারবো? কি বলেন গ্রামবাসী? একটা মেয়ের ইজ্জতের দাম দেওয়া উচিত। শালাবাবু নীরব কেন? যাও যাও যাও, মেয়েটাকে কাছে টেনে নিয়ে ওর হাতে হাত রেখে ওকে স্ত্রী রূপে মেনে নাও। বলটি বলটি বলটি, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দাও, পরিয়ে দাও। এ তুই কি করলি বাবা? গ্রামবাসীর কাছে মুখ দেখাবো কি করে? এই তোমার বিবেক, এই তোমার রুচি। না না বসন্ত, তুই আমার বন্ধু নোস। গতকাল তোর আশীর্বাদ হয়েছে, তারপর তুই এই নোংরামি করছিস। তুই আমার ছেলে নস, তোকে আমি জন্ম দিইনি। আমি কাতর হয়ে বলছি, তোমার মুখ আমি দেখবো না। চলুন গেলে। না, কেউ যাবেন না। বসন্ত যে ভুল করেছে, সে ভুলের শাস্তি ওকে পেতেই হবে। শাস্তি নয়, আমি শান্তি চাই। বুকের মধ্যে যেই আগুন জ্বলছে, সে আগুন নেভানোর জন্য আজ এই আংটি আমি বসন্তর আঙুলে পরিয়ে দেব। হোয়াট? হট! আজ মা বিশালাক্ষীর সামনে এই আংটি, আংটি নয়, এতে আছে চন্দন, ধান, দুর্বা। এই চন্দনের ফোঁটা দাদার কপালে পরিয়ে দিয়ে, দাদার পায়ে ধান দুর্বা দিয়ে, আজ থেকে আমি তোমার বোন হয়ে। জোর করে মানুষ খুন করা যায়, কিন্তু জোর করে কোনো মানুষের সিঁদুর পরে সংসার করলে সেই সংসার সুখের হয় না। তাই সব মেয়েদের বলছি, সিঁদুর পরার আগে একটু চিন্তা করো, কারণ সিঁদুর নিয়ে খেলা করো না। সিঁদুর খেলার জিনিস না। এক চিলতে সিঁদুর একটা মেয়ের জীবনে অনেক অনেক কিছু বদলে দিতে পারে। কি অজয় বাবু, কেমন দিলাম? খাবেন নাকি? আর কি খাবো, কচু পোড়া। খাবো কচু পোড়া, ভাঙবো তাঁতির কড়া। খাবো কচু পোড়া, ভাঙবো তাঁতির কড়া। সঙ্গ হলো তোমার কে? ও কচু রে, ও খেচুরে, ও কচু রে, ও খেচুরে। সঙ্গ হলো তোমার কে? কচু রে, সঙ্গ হলো তোমার কে? খাবো কচু পোড়া, ভাঙবো তাঁতির কড়া। খাবো কচু পোড়া, ভাঙবো তাঁতির কড়া। সঙ্গ হলো তোমার কে? ও কচু রে, ও খেচুরে।
বোন কি হবে? না না না, বসন্ত যদি প্রতিমাকে বিয়ে করে আমার বুকিং অফিস বন্ধ হয়ে যাবে। প্রতিমা ছাড়া কারণ আমি কোনো বুকিং নেই। যেসব কমিটি আসছে সবাই প্রতিমাকে চাইছে। শাড়িকে হাত ছাড়া করলে মাঠে মারা যাবো। কি করি মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না। এই যে কচুপুরা কি ফালতু চিন্তা করছেন? এই খলির চাণক্য থাকতে আপনার ভয় কি? একবার হেরেছি, বারবার হারবো না। কিন্তু প্রতিমার বিয়ে হয়ে গেলেই তো সর্বনাশ। আরে কচুপুরা বিয়েটা হতে দিন না। বিয়ে হবে, সিঁদুর দান হবে, কচুপুরা মালা বদল হবে, 7 ভাগে ঘুরবে, লোকজন খাবে, আর সানাইও বাজবে। সবই তো হবে, কিন্তু আমার বুকিং এর কি হবে? কচুপোড়া। আপনি কচুপোড়া বললেন কেন? আরে ওটা তো আমার লাকি কথা। আরে ওটা বললে আমার লাক ফেভার করে। সেই জন্য তো আমারও বলা দরকার। যদি আমার লাকটাও ফেভার করে। কচুপোড়া 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 কচুপোড়া। কচুপোড়া আপনার বুকিং অফিস বন্ধ হয়ে যাবে। আরে বাবা, সবার কপালে কি সবকিছু সয়? এই যে দেখুন না, কারোর আঙুলে হীরা, কারোর হাতে মুক্ত, কারোর হাতে গোমেদ, কারোর হাতে প্রবাল, আবার কারোর হাতে চুনি। তাহলে আমার কি করা উচিত? আপনি যা বলবেন আমি তাই করব। শুধু প্রতিমাকে দরকার। কচুপোড়া প্রতিমাকে আপনি পাবেন, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে চলবেন। যেখানে যেখানে যেতে বলবো সেখানে চলে যাবেন। যা যা বলতে বলবো ঠিক তাই তাই বলবেন। মানে আপনি তন্ত্রধারক, তাই তো? যে মন্ত্র বলবেন আমি তাই বলবো। তারপর কচুপোড়া দেখুন না, খেলাটাকে আমি জমিয়ে দেব। ওই প্রতিমা আপনার বুকিং এ কাজ করতে বাধ্য হবে। প্রতিমা শালা নামটা মনে পড়লে শরীরটা কেমন যেন হয়ে ওঠে, মনটা যেন নিচে নিচে ওঠে। তোমার টানা টানা চোখ, কমলা লেবু কুয়ার মতো ঠোঁট, কাশ্মীরি আপেলের মতো গাল। মনে হয় এক কামড় করে দ্বীপ আর এক প্যাক করে খাই মালা। কি হলো? ওরকম করে কি খাচ্ছেন? কচুপোড়া। খাবো। ওই প্রতিমা আর বসন্তের বিয়েতে নাক ডুবিয়ে খাবো। হ্যাঁ, সবুজ করে খাবো। আজ হাসতে হাসতে আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেল। ভগবানের আশীর্বাদ থাকলে তা সবকিছুই সম্ভব। মেয়ে দুটোর স্মৃতিতে সিঁদুর জল জল করছে দেখে আজ আমার সব রোগ ভালো হয়ে গেছে। আজ আমি বেশ বুঝতে পারছি মনের রোগ মারাত্মক রোগ। না রোগ হবে না কেন? রোগ হবে না কেন? মাথার উপর দুটো সমস্ত মেয়ে থাকলে কোন গরিব বাপের কি খাওয়া ঘুম থাকে? থাকে না। আজ আমি মুক্ত, একদম ঝাড়া হাত পা। খুব সুন্দর। গরিব হলেও খাওয়া দাওয়া সব রকমের ব্যবস্থা দারুণ। জানো ভাইয়া, এসব কি করার ক্ষমতা আমার ছিল? যা করেছে ওই আমার দুই জামাই করেছে। মানে ওই খরচ খরচা সব ওরাই করেছে। এ যুগের বাজারে ওরকম জামাই পাওয়া খুব ভাগ্যে। দুজনেরই খুব উদার মন। ছোট্টবেলা থেকে দেখছি ওরা যেন রাম আর লক্ষ্মণ। কিন্তু এত আনন্দের মাঝেও আমার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে ভাই। মনে হচ্ছে আজ আমি অনেক কিছু পেয়েও আমার চারিদিকটা যেন শূন্য হয়ে গেছে। মনে তো হবেই দাদা, মেয়েদের বাবারাই বোঝে এই শূন্যতা। সেই ছোটবেলায় ওদের মা মারা গেছে, আমি তো ওদের কোলে পিঠে করে মানুষ করেছিলাম। অভাবের সংসার হলেও ওদের আমি স্নেহ ভালোবাসার অভাব কোনোদিনই বুঝতে দিইনি। কোনোদিন। বাবা, কাল সকাল হলেই তো আমরা দুই বোন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতেই চলে যাব। ও বাবা, তুমি ভালো থাকবে তো? কেন ভালো থাকবো না? কন্যা দায়গ্রস্ত পিতা কন্যা দায় থেকে মুক্তি পেল, এর থেকে আনন্দের আর কি কিছু হয়? ঠিক বলেছো বাবা। মেয়েরা যখন বড় হয় তখন তারা ধীরে ধীরে তার বাবা মায়ের কাছে বড্ড বোঝা হয়ে যায়। আর আজ যে তোমার সেই
এটাই তো চিরন্তন সত্য। বাবার ঘরে থাকবার জন্য মেয়েরা তো জন্মগ্রহণ করে না, শ্বশুর বাড়ি হচ্ছে তাদের নিজের বাড়ি। সেই নিজের বাড়িতে যাওয়ার সময় আমি যে তোদের থেকে কনকাঞ্জলি নেব রে বাবা। পারবো না, আমি কিছুতেই পারবো না বাবা। আমি তোমার কাছ থেকে কনকাঞ্জলি নিয়ে তোমায় বলতে পারবো না বাবা গো। আমি তোমার সব ঋণ শোধ করলাম। না না, আমি যে কিছুতেই পারবো না বাবা। আচ্ছা ও বাবা, বাবা গো তুমি বলো না বাবা, এই পৃথিবীতে কোনো সন্তান কি পারে তার বাবা মায়ের ঋণ শোধ করতে? না, পারে না, পারে না, কেউ পারে না। আর তুমি চিরন্তন নিয়মের কথা বলছিলে না বাবা, ঠিক বলেছ। প্রত্যেকটা মেয়েকেই তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতেই চলে যেতে হয়। আর ঠিক সেই কারণেই হয়তো পরকে আপন করে নেওয়ার ক্ষমতাটা শুধুমাত্র মেয়েদেরই থাকে বাবা। প্রতিমা, বাবা গো, মেয়েদের জীবনটাই যে বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। নাহলে তুমি বলো না বাবা, তুমি বলো, কোনো মেয়ে যদি চাকরি না করে বাড়িতে বসে থাকে, তাহলে প্রত্যেকটা লোক তাকে বলবে, বাবা মেয়েটা কেমন বাড়িতে বসে বসে খেয়ে কেমন মোটা হয়ে যাচ্ছে দেখো। তখন সেই কথাগুলো শোনার পরে সেই মেয়েটা যদি রাতের পর রাত চাকরি করতে বাইরে বেরোয়, প্রত্যেকে তার দিকে আঙুল তুলে বলবে মেয়েটা নাকি দুশ্চরিত্রা। প্রেম না করলে সবাই বলবে মেয়েটার খুব অহংকার। প্রেম করলে পাড়ার লোকের শত ব্যথা, কোনো কিছুর জন্য প্রতিবাদ না করলে সবাই মিলে মেয়েটার খুদ বার করে বলবে এই মেয়েটা চুপ করে আছে যখন এই মেয়েটারই নিশ্চয়ই কোথাও কোনো দোষ তো ছিলই। আর প্রতিবাদ করতে পারলেই খারাপ, মেয়েটাই খারাপ, মেয়েটাই যে খারাপ হয়ে যায় বাবা। তুই ঠিক বলেছিস মা, তুই একদম ঠিক বলেছিস। গুছিয়ে বলেছো মামনি, এই বজ্জাত সমাজের মুখে একদম জুতো মারা কথা। কি রে বোন, বাবাকে ছেড়ে চলে যেতে হবে বলে তুই একাই বাবার আদর খাচ্ছিস? আমার ভাগটা আমায় দিবি না? ওরে মা, তুই আর কাটা গায়ে নুনের ছিটে দিস না রে মা, দিস নে, দিস নে। কেন দেব না? তুমি তো আমাকে বোঝা মনে করতে। তোমার ঘরে বসে বসে খাচ্ছিলাম, তাই তো বড় হতে না হতে আমাকে তাড়ানোর জন্য পাত্র দেখা শুরু করেছিলে। নিয়ে তো আমি সুন্দরী নই, আর তোমার টাকা নেই, নইলে কবে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। মা গো, আমি বেশ বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, তাই তুই এমন ডুগরে ডুগরে কাঁদছিস রে মা। বাবা, তুমি শুধু দিদির কষ্টটাই দেখতে পাচ্ছ, আর আমার বুঝি কষ্ট হচ্ছে না? কষ্ট হবে না? তোমরা কি শুধু নিজেদের জন্য কষ্ট পাচ্ছ? কষ্ট পাচ্ছ বুড়ো বাবার কথা ভেবে। ভাবছো বুড়ো বয়সে বাবাকে কার কাছে রেখে যাবে? আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার তো মা বাবা কেউ নেই, তাই উনি আমার গার্জেন হয়ে আমার বাড়িতে থাকবেন। দীপা, তুমি খুশি হয়েছো তো? আমি খুব খুশি, আমি খুব নিশ্চিন্ত হলাম গো। স্বাভাবিক, ছোটবেলা থেকে আপনি তো বাবাকে দেখাশোনা করেছেন। কিন্তু টাকা উপার্জন করে সংসার চালিয়েছে প্রতিমা। আমার দুটি রত্ন আজ তোমাদের দুজনের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। কি সুন্দর মানিয়েছে, যেন শিব, দুর্গা, লক্ষ্মী, নারায়ণ। বাবা বাবা বাবা, ভাবি ভীষণ ভালো দেখাচ্ছে। তবে তবে আমি থাকবো আমার বড় মেয়ের ঘরে। আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। সমস্ত বরযাত্রী চলে গেলেও আজ সবাইকে নিয়ে একসঙ্গে যাব, কেমন? সবাই চুপ কেন? সারাই বাজাও, সারাই বাজাও। আজ আমার বাড়িতে খুশির হাট বসেছে, আনন্দ করো, সবাই আনন্দ করো। এলো রে সেই শুভ দিন, এলো রে, এলো রে সেই শুভ দিন, এলো রে। ফুলে ফুলে তুলে তুলে, ফুলে ফুলে
তুলে 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 সেই দিন আজ এলো রে, সেই শুভ দিন আজ এলো রে, এলো রে, সেই শুভ দিন আজ এলো রে। আকাশের বাঁকা চাঁদ লাচে যেন মরে রে, বাতাসে বসন্ত বুঝে সোহাগেতে মাতে রে। আকাশের বাঁকা আকাশের বাঁকা চাঁদ লাচে যেন মরে রে, বাতাসে বসন্ত বুঝে সোহাগেতে মাতে রে। সেই দিনের শুভ স্মৃতি না যেন মোছে রে, এই দিনের শুভ স্মৃতি না যেন মোছে রে, সেই শুভ দিন আজ এলো রে, এলো রে, সেই শুভ দিন আজ এলো রে, এলো রে, সেই শুভ দিন আজ এলো রে, এলো রে, সেই শুভ দিন আজ এলো রে। আরে কচুপোড়া, একটু পরেই সব নিরানন্দ হয়ে যাবে। আরে বাবা, আনন্দ তো করবো আমরা, তাই তো শত অপমান সহ্য করেও নির্লজ্জের মতো এই বিয়ে বাড়িতে উপস্থিত আছি। এই গুরুদেব, এই গুরুদেব, এক কান কাটা তবু মুখ লুকিয়ে পথ চলে, আর আমরা আমরা দুজন হচ্ছে দুই কান কাটা। বাজারে মাঝখান দিয়ে আমরা মাথা উঁচু করে হাঁটছি। শিশু, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জাকে হজম করেছি, ঘৃণাকে দূরে সরিয়েছি, আর ভয়কে জয় করেছি, তবেই তো আমরা পুরুষ। গুরু গুরু, একদিন কাজ সাকসেস হলে না, আমি তোমাকে নিয়ে যাব ওই পাড়া স্ফূর্তি করতে। এই কচু পোড়া, এই বুড়ো বয়সে খোঁড়া পায় এত রস আসে কোথা থেকে? হ্যাঁ, এই প্র্যাকটিস আছে না, প্র্যাকটিস আছে। প্র্যাকটিস থাকলে যে কোনো ব্যাপারে পারা যায়। কচু পোড়া, আস্তে চেপে যান, শাশুড়ি মা আসছে। পুরোপুরি পাল্টি খান, পাল্টি খান, পুরো উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলে পাল্টে দেব। উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলে পাল্টে দেব। নাচ না জানলে উঠোনের কি বাদোষ, দুনিয়ার দাদাকে লাস্টে আগুল চোষ। নাচ না জানলে উঠোনের কি বাদোষ, দুনিয়ার দাদাকে লাস্টে আগুল চোষ। अपना तो सपना मनी একদম পার্টি চান, আনন্দ পরে করবেন। না না না, আমার কোনো দুঃখ নেই। যে যার হাড়িতে চাল দিয়েছে সে তো তার বাড়িতে যাবে। আমার আসনা মিটলেও আরেকটা মেয়ের বাপ তো খুশি হয়েছে। আপনিও হাসবেন, আপনার মেয়েরও ভালো ছেলের সাথে বিয়ে হবে। সেই কামনাই করুন। আমার আমার একমাত্র মেয়ে তো খুব চিন্তা হয়। আরে কচুপোড়া, চিন্তা করে কি করবেন? আনন্দ করতে এসছেন, আনন্দ করুন, আনন্দ করুন। বরকনের গাড়ি তো এখনো এলো না। আমিও তো সেই কথা ভাবছি। একটু আগে ফোন করেছিলাম, বললো প্রদীপ তার বউকে নিয়ে বাড়িতে নেমে গেছে। ওই গাড়িতে বসন্ত আর প্রতিমা আছে। তবে প্রদীপের বাড়িতে প্রদীপকে নামিয়ে দিয়ে এখানে আসতে তো বেশি দেরি হওয়ার কথা নয়। বেশি দেরি
ওদের বাড়ি থেকে রাস্তাটাও তো বেশি দূরে নয়। তুমি একবার ফোন করো অজয়, মেয়েরা সেই কখন তোকে শাক হাতে নিয়ে অপেক্ষা করছে। আমিও ঘরের লক্ষ্মীকে বরণ করে নেব বলে এই দেখো বরণ ডালা হাতে নিয়ে পথ চেয়ে বসে আছে। দেখি টোটাদার ফোন, এই সময় টোটাদার ফোন, দেখি কি বলে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। কি হয়েছে? কোথায়? আরে না মানে কেউ মারা যায়নি তো? তার কোনো খারাপ খবর নয় তো? কি ব্যাপার হলো? শালা কেউ মারা গেল না? আরে কচুপোড়া এত ব্যস্ত হচ্ছেন কেন? মাঝে মাঝে খালি খারাপ খবর নেই, খারাপ খবরটা নিতে দিন না। হ্যালো টোটাদা বলুন। হ্যাঁ কি হয়েছে? ও চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও দাঁড়িয়ে ওষুধ দোকানে দাঁড়িয়ে দুটো চোখ ব্যান্ডেজ করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। হ্যাঁ তাড়াতাড়ি। ওকে ঠিক আছে, রাখছি। ঠিক আছে। কার চোখ নষ্ট হয়ে গেছে অজয়? আপনাকে কি করে বলি বলুন তো? বসন্তের চোখ দুটো হয়তো নষ্ট হয়ে গেছে। বসন্তকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসো বাবা। আমি আর পারছি না মা, আমি আর পারছি না। ভাবছি কি দুর্ভাগ্যের পোড়া কপাল আপনার। মেয়ের তো মাথা খেলেন, এখন ছেলের চোখ দুটো চলে গেল। তবু ভালো প্রাণটা বেঁচে গেছে, নইলে ছেলেটা যদি মারা যেত। আপনি তো সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকেন, তাহলে ওই ঠাকুর দেবতা আপনার জীবনে কেন এমন চরম দুর্ঘটনা ঘটালো? আমার একমাত্র সালা। আচ্ছা শিষ্য, আপনার কি কোনো ভালো ডাক্তার জানা আছে? আমি ওর চিকিৎসা সব রকম ব্যবস্থা করব, যদি দরকার লাগে ওর চোখ দুটো আমি ব্যবস্থা করবো। ওর চোখ দুটো। আচ্ছা শিষ্য, আপনার তো বয়স হয়েছে, আপনি পারেন না আপনার চোখ দুটো দান করতে? ও চোখ, হ্যাঁ কেন দেব না, নিশ্চয়ই দেব। আমার চোখ আমি দেব? না তার চেয়ে ওদের গাড়ি কোথায় আছে আমি একটু তাড়াতাড়ি দেখে আসি। চোখ দেবেন কিনা বলুন, পালাচ্ছেন কেন? ওরে বাবা রে, সব শালাকে ছেড়ে সে সেই খোড়া শালাকে ধরে। এই তুমি দিয়ে দাও, তোমার চোখটা তুমি দিয়ে দাও না, দিয়ে দাও। হ্যাঁ কচুপোড়া আমি দেব। আমি চোখ নিয়ে কি করবো? আমার কি বউ বাচ্চা আছে যে বউ বাচ্চার মুখ দেখবো? আমার শালা নতুন বিয়ে করেছে, আমার চোখ দিয়ে সে তার নতুন বউকে দেখবে, তাতেই আমি খুব খুশি হব, খুব খুশি। অজয়, আমাকে একটু ঠাকুর ঘরে নিয়ে যাবে বাবা? আমি একবার গোপাল গোবর্ধনকে জিজ্ঞাসা করব কোন অপরাধে আমার এত বড় ক্ষতি। না না মা, ওই পাগল ঠাকুর ঘরে আপনি আর কোনোদিন যাবেন না, কোনোদিন না। তাহলে কে জবাব দেবে? মা, খোকা, খোকা, আমাকে আর তুই কোনদিন দেখতে পাবি না বাবা। তোর সেই টানা টানা চোখ দুটো কোথায় গেল রে বাবা? বল না খোকা, বল না। কিন্তু মা, তার আগে আমাদের জানা উচিত এই অ্যাক্সিডেন্টটা কেন হলো, কি করে হলো, এর পিছনে রহস্য কি আছে? মানে প্রদীপ থাকাকালীন এই অ্যাক্সিডেন্টটা হলো না কেন? প্রদীপ বাড়িতে নেমে যাওয়ার পর এই অ্যাক্সিডেন্টটা হলো কেন? সেই কেনর উত্তরটা আপনি পরেই খুঁজবেন। তার আগে এই মানুষটাকে নিয়ে দিশা হসপিটালে চলুন। প্রতিমা, আমার খুব কষ্ট হচ্ছে প্রতিমা, আমার চোখ দুটো খুব যন্ত্রণা হচ্ছে। ওগো তুমি চিন্তা করো না গো, একদম চিন্তা করো না। দেখো না আমরা সবাই তো আছি, দেখবে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। প্রতিমা, বলো। আমার কথা শোনো,
আমার ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্যটাকে তুমি জড়িও না। এ তুমি কি বলছো? আমার দুঃসময়ে তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, আর তোমার দুঃসময়ে আমি আজ তোমায় ছেড়ে চলে যাব? ওরে কচু পোড়া, এমন বউ কজন ছেলের কপালে জোটে? এই প্রতিমা, প্রতিমা জানো তোমার সব ভালো, আসলে তুমি মানুষ চেনো না। তোমার ওই জামাইবাবু প্রদীপ, প্রদীপকে তুমি বিশ্বাস করো? করো না, রাজনীতি করে, চালটা সে ভালোই চেলেছে। দেখে একদিন প্রমাণ হয়ে যাবে এই অ্যাক্সিডেন্টের পেছনে ওই প্রদীপেরই হাত আছে। একদম বাজে কথা বলবেন না, কারণ প্রদীপটাকে আমি খুব ভালো করে চিনি। কচু পোড়া আমার চেয়ে বেশি চেনো? আমার চেয়ে বেশি চেনো? যারা রাজনীতি করে তাদের তুমি বিশ্বাস করো? আমি বলছি সর্ষের মধ্যেই ভূত আছে, আর সেই ভূতটা কে সেটা আমি জেনে বের করবো। এই কচু পোড়া, তুমি আমার সঙ্গে তর্ক করছো? তুমি আমার সঙ্গে তর্ক করছো? এই প্রদীপকে যে তুমি এত বিশ্বাস করো, এর মানেটা কি গো? এর মানেটা মানে চতুর মাছ জেলের পায়ের কাছ দিয়ে টক করে পালিয়ে যায়, তাকে ধরা কঠিন। আর আমি যদি বলি সেই মাছটা প্রদীপ, আর এর পেছনে মদত আছে আরেকজনে। তোমরা কি এইভাবে তর্ক করবে না আমার ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাবে? মা, আমি কি আর কোনোদিন চোখে দেখতে পাবো? আরে এই কচু পোড়া কত আধুনিক চিকিৎসা বেরিয়েছে। শালাবাবু একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি আছি। যত টাকা খরচ হয় আমিই দেব, তুমি ওকে সুস্থ করার ব্যবস্থা করো। জয়, মা, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? আমি তো আছি, আমি আপনার ছেলেকে নিয়ে হাসপাতালে যাব। যতই তুমি চেষ্টা করো না কেন, এ বাড়িতে তোমার ঠাঁই হবে না। এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে আমি তোমাকে সাজা পটাইনি। কি ভাবছো জয়? ভাবছি শান্তি, ও তুমি কোথায়? শান্তি নেই, শান্তি নেই, শান্তিতে থাকতে দেবে না এই পঙ্গু বিকলাঙ্গ ঘুমধরা সমাজ। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি কি ভাবছো? কারো কোনো চক্রান্ত নেই? ডাক্তার কি বললো? বসন্ত চোখ দুটো অজয় আর কোনোদিনও নিজের চোখ দিয়ে দেখতে পাবে না। কি করি বলো তো? আই ব্যাংক থেকে যদি চোখ পাওয়া যেত, কিছু একটা করা যেত, কিন্তু এখন যে আমি কি করি? তোমার পার্টির লেভেল ধরে দেখো না, যদি কিছু করা যায়। তার আগে বসন্ত আর প্রতিমাকে ওই বাড়িতে যেতে দিলে হবে না। ওরা যদি ওই বাড়িতে থাকে তাহলে একটার পর একটা দুর্ঘটনা ওদের ঘটবেই। প্রদীপ, বাসের ঘর থেকে তোমাদের সব কথা শুনে আমি এখানে এলাম একটা প্রস্তাব নিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি যদি মনে করো যে বসন্তর বাড়িতে বসন্তের ক্ষতি হতে পারে, তাহলে বসন্তর প্রতিমাকে নিয়ে আমি আমার বাড়িতেই থাকবো। কিন্তু বসন্ত কি মাকে ছেড়ে থাকতে পারবে? যে করেই হোক বসন্তকে রাজি করাতে হবে, কারণ ওরা তো এদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। না প্রদীপ, না, তুমি